ডিয়ার অ্যাসপিরেন্টস, আমি তোমাদের এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের সিলেবাসটা পুরোটা কমপ্লিট করব 15ই আগস্টের আগেই। তো মেকানিক্স পার্টটা থেকে শুরু করছি। প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সিলেবাসটা দেখলে দেখা যাবে কি ফার্স্টে যেটা রয়েছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। তো তার মধ্যে মেকানিক্স পোর্শনটা আমি নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করার শেষ করবো, পুরোটা চেষ্টা করবো কমপ্লিট করতে। আচ্ছা, তো ফার্স্ট চ্যাপ্টারে কী কী পড়বো? কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, কীভাবে পড়বো? বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বোথ বাংলা মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়ামে যাতে সুবিধা হয় সেরকমভাবে পড়ানো হবে। এবার ফার্স্ট চ্যাপ্টারে কী কী রয়েছে দেখে নেওয়া যাক। রেস্ট অ্যান্ড মোশন। তো রেস্ট অ্যান্ড মোশন, রেফারেন্স ফ্রেম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, কাইনেমেটিক্যাল ইকুয়েশন 1D 2D, ওয়ান ডাইমেনশনটা ফার্স্টে পড়বো, তারপর ভেক্টর পড়ার পর 2D 3Dটা পড়বো। তো প্রথমে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে কাইনেমেটিক্স, তারপর ভেক্টর পড়বো, তারপর নিউটনস ল, এরকমভাবে মেকানিক্সটা চলতে থাকবে। আচ্ছা, তো শুরু করা যাক। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বেশি করে মক টেস্ট দিতে হবে। পুরো 15ই আগস্টের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে ফিজিক্যাল সায়েন্সের। আর তারপর থেকে প্রচুর পরিমাণে মক টেস্ট নেওয়া শুরু করব। মক টেস্ট প্রচুর পরিমাণে সবাইকে মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এই কারণেই, ভ্যাকেন্সি তো খুব একটা বেশি নেই, কিন্তু ক্যান্ডিডেট প্রচুর আছে। তো যে কারণে যত বেশি মক টেস্টটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন। আর একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনেও মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তো প্রথমে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। তো নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি? ফ্রেম অফ রেফারেন্স আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম বা সেট অফ অ্যাক্সিস দিয়ে বোঝাতে পারি। কেন বোঝাতে পারি সেটা একটু পরে বলছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই যে ফ্রেম অফ রেফারেন্স মানে বোঝাচ্ছে নির্দেশতন্ত্র, যেটা হচ্ছে কি, যেটার মাধ্যমে কোনো পর্যবেক্ষক কোনো বস্তুর অবস্থান বা তার মোশন বা বস্তুটার মোশন সম্পর্কে জানতে পারছি। মানে কোনো বস্তুর অবস্থান বা তার গতি, ত্বরণ, এগুলো আমরা পরিমাপ করছি কোনো কিছুর একটা সাপেক্ষে, যেটাকে আমরা বলছি নির্দেশতন্ত্র। যেমন কেউ যদি ট্রেনে বসে থাকে, তো ট্রেনের মধ্যে যদি সে একটা বলকে ছোড়ে, তো যে ট্রেনের ভিতরে থাকবে সে বলটার মোশনটা একরকম দেখবে বা বলটার অবস্থানটা একরকম দেখবে, কিন্তু যে ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটি ব্যক্তি, সে কিন্তু তার মোশনটা অন্যরকম দেখবে। তো এখানে আমরা যদি বলটার অবস্থান বা তার মোশন সম্পর্কে আলোচনা করতে চাই, বা তার অবস্থান বা মোশন যদি আমি পরিমাপ করতে চাই, তাহলে কার সাপেক্ষে করছি সেটা ইম্পর্টেন্ট। তো এখানে হতে পারে কি, যে ট্রেনে বসে থাকবে তার সাপেক্ষে হচ্ছে রেফারেন্স ফ্রেম হলো ট্রেনটা, আর যে বাইরে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তার সাপেক্ষে রেফারেন্স ফ্রেম হলো মাটি বা প্ল্যাটফর্ম, এরকম বলা যেতে পারে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে গতি, আপেক্ষিক, স্থিতিগতি, এসব নিয়ে আমরা পরবর্তী যে নিউটনস লজ অফ মোশনে খুব ডিটেলস আলোচনা করা হবে। তো এখন জাস্ট এটুকুই জানা দরকার যে গতি হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মানে কি? অ্যাকচুয়ালি পরম স্থিতি বা পরম গতি বলে তো কিছু হয় না। এখন তোমরা যারা ভিডিওটা দেখছো, কোথাও একটা বসে আছো, সাপোজ ধরে নিচ্ছি বাড়িতে বসে বসে দেখছো, তো বসে আছো মানে কি তুমি স্থির? এটা কি বলতে পারি তুমি স্থির? অবশ্যই না। কেন না? কারণ পৃথিবী ঘুরছে। তো পৃথিবীর বাইরে থেকে যদি কেউ দেখে, তাহলে তার সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল। তো আমরা কেউই পরম গতিতে নেই বা পরম স্থিতিতে আছি এরকম বলা যেতে পারে না। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বোঝা যাবে। মানে বলতে চাইছি, কারোর সাপেক্ষে কেউ গতিশীল হতে পারে, আবার সেই অন্য কারোর সাপেক্ষে স্থির হতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যে গ্যালিলিওকে শাস্তি দিয়েছিল কেন আমরা সবাই জানি। কারণ আগেকার যুগে যেটা মনে করা হতো, চার্চের লোকেরা যেটা মনে করতেন বা আগেকার যুগে যেটা মনে করা হতো, সেটা হচ্ছে কি, যে আমরা জেনারেলি যেটা দেখে অভ্যস্ত, সকালবেলা উঠে দেখি সূর্য উঠছে, তারপর সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে। মানে আগেকার যুগে এটাই ভাবা হতো যে সূর্য পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। কিন্তু গ্যালিলিও যখন বললেন যে না, এটা না, সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, তখন তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে তার গ্যালিলিওর বিরোধীরা যেটা বলেছিল যে পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘোরে, তো এটা কি আমরা এখন একদমই এটা কি ভুল বলতে পারি? বা গ্যালিলিও ঠিক বলছে নাকি তার বিরোধীরা ঠিক বলছে? দুজনের মধ্যে যে কেউ একজন একদম পারফেক্ট ঠিক বলছে, সেটাকে আমরা বলতে পারি? সেটা মানে যদি পরম গতির কোনো অর্থ না থাকে, তাহলে কিভাবে বলবো? একজনের সাপেক্ষে একজনকে আমরা গতিশীল বলতে পারি, অন্যজনের সাপেক্ষে সেটা স্থির হতেই পারে, তাই না? তো পরম গতির কোনো অর্থ নেই। তো দুজনেই ঠিক বা দুজনেই ভুল বলছে, এরকম বলা যেতে পারে। কারণ হচ্ছে এটাই যে এক্ষেত্রে দুটি রেফারেন্স ফ্রেম আলাদা, নির্দেশ তন্ত্র এখানে আলাদা। সে দূরত্ব ও সরণ, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো দূরত্ব এবং সরণ জিনিসটা কি? তো দূরত্বকে আমরা জেনারেলি ডি দিয়ে যদি ডিনোট করি, মানে ডি দিয়ে যদি লিখি, তাহলে এটা লিখতে পারবো দূরত্ব ডি। আর ডিসপ্লেসমেন্ট, দূরত্ব ওয়ার্ডটার মানে কি? দূরত্ব ওয়ার্ডটার মানে হচ্ছে যে দূরত্ব, দূর থেকে কথাটা এসেছে, মানে মোট কতটা পথ কোনো বস্তু যাচ্ছে। আর সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কতটা সরল। সরণ কথাটা এসেছে যে কতটা সরল। তাহলে দূরত্ব, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি, একটা পার্টিকেল এখানে ছিল, এই পয়েন্টে ছিল, সেখান থেকে পার্টিকেলটা গেল বি পয়েন্টে, তারপর পার্টিকেলটা গেল সি পয়েন্টে। তো এটা হচ্ছে এ, বি, সি। ধরে নিচ্ছি এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 4 মিটার, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে পার্টিকেলটা মোট কতটা পথ অতিক্রম করলো সেটাকে আমরা বলবো দূরত্ব। তো এখানে হয়ে যাবে দূরত্বকে যদি আমরা ডি দিয়ে ডিনোট করি, তাহলে এখানে দূরত্ব হয়ে যাবে 4 + 3 = 7 মিটার।
তাহলে দূরত্ব মানে বললাম কোনো বস্তু মোট যে পথ অতিক্রম করছে সেই পুরো পথটাকেই আমরা বলছি দূরত্ব। আর সরণ মানে কি, কতটা সরল বলেছিলাম, মানে হচ্ছে তার প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা বলবো কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব কত হবে? এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে, মানে সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা অতিভুজের 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে √25, যেটা হচ্ছে 5। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট, যেটাকে এস দিয়ে জেনারেলি আমরা ডিনোট করে থাকি, এস দিয়ে বোঝানো হয়, তার ভ্যালুটা হয়ে যাচ্ছে কি 5 মিটার। তাহলে বোঝা গেছে দূরত্ব মানে হচ্ছে মোট পথ যেটা অতিক্রম করছে, আর সরণ মানে হচ্ছে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব যেটা হবে, ন্যূনতম মানে সরলরৈখিক দূরত্ব। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখা যাক। একটা মাঠে পৌঁছানোর জন্য একজন লোককে উত্তরে 50 মিটার যাবার পর, তাহলে ফার্স্টে হচ্ছে উত্তরে যাচ্ছে 50 মিটার, তারপর পূর্ব দিকে 40 মিটার, পূর্ব দিক মানে হচ্ছে ডান দিকটা পূর্ব দিকে হচ্ছে, সে যাচ্ছে 40 মিটার, তারপর আবার দক্ষিণে 20 মিটার যেতে হবে, তারপর আবার দক্ষিণে 20 মিটার। তো মাঠে পৌঁছানোর জন্য তাকে কতটা দূরত্ব হাঁটতে হয়? তো দূরত্ব মানে হচ্ছে মোট পথ, তাহলে সব রাস্তাটাই ধরতে হবে, তো এটাকে যোগ করতে হবে। তাহলে দূরত্ব হয়ে যাবে ডি, অ্যাড করে যাব পুরো রাস্তাটা 50 মিটার প্লাস 40 মিটার প্লাস 20 মিটার 110 মিটার। সিমিলারলি ডিসপ্লেসমেন্টটা তাহলে কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে তো বলেছি প্রাথমিক অবস্থান এখানে ছিল, অন্তিম অবস্থান এখানে, তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এক্ষেত্রে এস ইকুয়ালস টু, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাই না? তো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা ফর্ম করছে, এর দৈর্ঘ্যটা কত? পুরোটা হচ্ছে 50 মিটার, তার মধ্যে 20 মিটার দক্ষিণে গেছে, মানে বাকি পড়ে রয়েছে 30 মিটার। আর এইটা যেহেতু 40 মিটার ছিল, তাহলে এটাও হবে কি 40 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে অতিভুজ 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো এটা করলে যেটা পাওয়া যাবে, 4 আর 3 অতিভুজ যেমন 5 হয়, তো 40 আর 30 অতিভুজও 50 হবে। সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। তাহলে যদি আমি এটাকে একটু এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো কি, যে একটা বস্তু এখান থেকে শুরু হয়েছিল, সে এখানে গেল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, তো এই পুরো রাস্তাটা হচ্ছে দূরত্ব, কিন্তু সরলরৈখিক দূরত্বটা যেটা, সেটা প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে দূরত্ব কিন্তু বেশি হতে পারে সবসময় সরণের থেকে, দেখতে পাচ্ছি সরণটা কিন্তু সবসময় দূরত্ব থেকে কম হতে পারে যদি কোনো পার্টিকেল সরলরৈখিক পথে স্ট্রেট লাইন অ্যালং স্ট্রেট লাইন মুভ করতে থাকে। তো সেক্ষেত্রে দূরত্ব আর সরণ সেম হতে পারে, দূরত্ব আর সরণ সেক্ষেত্রে হয়ে যাবে কি ইকুয়াল। আদারওয়াইজ অন্যান্য সমস্ত ক্ষেত্রে দূরত্বটাই দেখছি বেশি হচ্ছে, সরণ সবসময় দূরত্ব থেকে কম হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ডিস্টেন্স অলওয়েজ বেশি মানে গ্রেটার দেন বা ইকুয়ালও হতে পারে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল এস। তো কোনো বস্তু মানে সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। তাহলে এখানে যেটা বলছে যে সরণ এস অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তাহলে এস বাই ডি অলওয়েজ কি দেখতে পেলাম, লেস দেন ইকুয়ালস টু 1। যদি এস লেস দেন ইকুয়ালস টু ডি হয়, এস বাই ডি অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 1, তাহলে অলওয়েজ এটা একের থেকে কম বা একের সমানই হবে। তো লেস দেন 1 হতে পারে, একের থেকে কম হতে পারে, একের সমান হতে পারে, একের থেকে বেশি কখনোই হবে না, শূন্যও হতে পারে অনুপাত, যদি সরণটা শূন্য হয়। শূন্য কখন হবে? শূন্য দেখা যাক একটা পার্টিকেল এখান থেকে শুরু করেছিল, আবার এখানে এসে ফিরে এলো, তো সেখানে হয়ে যাবে কি শূন্য, সরণটাই শূন্য, অতিক্রান্ত দূরত্বের একটা ভ্যালু থাকতে পারে, সরণ শূন্য, তো এটা হতে পারে, কিন্তু এইটা কখনোই হবে না। তাহলে এটার অ্যান্সারটা হবে একের থেকে বেশি কখনোই হতে পারে না। দ্রুতি গতিবেগ জিনিসটা কি? দ্রুতি কথাটার সাথে অনেকে পরিচিত না হলেও এটার ইংলিশ নাম স্পিড, স্পিডের সাথে সবাই আশা করছি পরিচিত। তো দ্রুতি মানে কত দ্রুত যাচ্ছে, স্পিড মানে কতটা স্পিডে কোনো কিছু মুভ করছে। তো এটাকে আমরা এভাবে ডিফাইন করব, স্পিড, স্পিডকেও ভি দিয়ে লেখা হয়, ভেলোসিটিকেও ভি দিয়ে লেখা হয়, গতিবেগ মানে হচ্ছে ভেলোসিটি। তো স্পিড মানে হচ্ছে বলতে পারি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাকে আমরা বলছি দ্রুতি, মানে একক সময়ে কি পরিমাণ দূরত্ব যাচ্ছে। আর ভেলোসিটি যেটা বলছি, একক সময়ে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কতটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ভেলোসিটি। ঠিক আছে? তো আগের যে এক্সাম্পলটা দিলাম, যে ফার্স্টে 4 মিটার গেছিল, তারপর উপর দিকে আরো 3 মিটার গেল, তো এক্ষেত্রে যদি টাইম লাগে 5 সেকেন্ড টোটাল, তাহলে স্পিড কি হবে? স্পিড কি হবে? টোটাল দূরত্ব কতটা গেছে? 7 মিটার, টাইম লেগেছে 5 সেকেন্ড, তাহলে স্পিড হয়ে যাবে 7/5 মানে 1.4 ইউনিট হয় স্পিডের মিটার পার সেকেন্ড। আর ভেলোসিটি কি হবে? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে 5, টাইমও লেগেছে 5, তো 5/5 1, এটারও ইউনিট হবে সেম, মিটার পার সেকেন্ড। আচ্ছা, গড় দ্রুতি ও গড় গতিবেগ, এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ব্যাপারটা কি?
তো এটা বোঝার জন্য যেটা জানতে হবে যে সাপোজ আমরা কোথাও একটা যাচ্ছি, বাড়ি থেকে বেরোলাম, একটা কোনো গন্তব্যে যাচ্ছি, বাড়ি থেকে বেরোলাম একটা কোনো গন্তব্যে আমরা যাবো। তো এবার পুরো যে পথটা অতিক্রম করবো এখানে নিশ্চয়ই আমাদের গতিবেগটা একই রকম থাকবে না। কেউ যদি জিজ্ঞেস করে যে স্পিড বা ভেলোসিটি কি, তো সেক্ষেত্রে তো কোনো একটা পার্টিকুলার কিছু ভ্যালু বলতে পারি না। কোথাও খুব বেশি ছিল, কোথাও কম হয়েছে, কোথাও একদম জিরো, কোথাও খুব হাই স্পিড ছিল বা ভেলোসিটি ছিল। তো তাহলে সেটাকে আমরা বলতে গেলে কি বলবো, গড় দ্রুতি বা গড় গতিবেগ দিয়ে বলতে পারি। তো গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি হচ্ছে বা গড় গতিবেগ ভি এভারেজ, যেটাকে আমরা বাই মোট সময় কয়েকটা এক্সাম্পল দিলে বোঝা যাবে কি ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে। তো দেখা যাক। আচ্ছা, তার আগে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক গতিবেগ জিনিসটা কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ব্যাপারটা কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বুঝতে গেলে যেটা জানতে হবে যে স্পিড বা ভেলোসিটি, একটু আগে বললাম যে এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো স্পিড বা ভেলোসিটিটা কখনো আমার অনেকটা বেড়ে গেল, কখনো কখনো কমছে, কখনো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কখনো খুব কখনো খুব কমে গেল, কখনো আরো ভীষণ পরিমাণে বেড়ে গেল। তো এই যে চেঞ্জ হচ্ছে, এটা কি আঁকলাম? এটা ভেলোসিটির চেঞ্জ আঁকলাম বা স্পিডের চেঞ্জটা আঁকলাম। কিসের সাপেক্ষে চেঞ্জ? টাইমের সাপেক্ষে। কোথাও খুব বেশি, কোথাও খুব কম, কোথাও সমান, কোথাও খুব বেড়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জটা যেটা হচ্ছে, তো সেটা কার উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে, মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম এর ভ্যালু পাচ্ছি। তো ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, পার্টিকুলার ইনস্ট্যান্ট মানে কি? কোনো একটা পার্টিকুলার টাইমে। তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে এর বেগ কি ছিল? যদি আমি এই টাইমটার কথা বলি, তাহলে এই পার্টিকুলার টাইমে এর বেগ হচ্ছে এটা। তখন একরকম ভি হতে পারে, আবার অন্য কোনো একটা টাইমে বেগ অন্যরকম হতে পারে। তো এই যে টাইমে, কোনো একটা পার্টিকুলার টাইমে কি হয় বেগ, সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটাকে কিভাবে লিখবো? ইন জেনারেল বেগ মানে কি হয়? বেগ মানে হচ্ছে দূরত্বের পরিবর্তন বা ডিসপ্লেসমেন্ট, সরণের পরিবর্তন বাই সময়। তাহলে আমি যদি বলি সরণের পরিবর্তন ডেল্টা এস দিয়ে লিখি, বাই সময় কতটা লেগেছে, সেটা যদি ডেল্টা টি হয়, তাহলে বেগকে আমরা বলতে পারি ডেল্টা এস বাই ডেল্টা টি। কিন্তু এটা যদি এস হয়, মানে ডিসপ্লেসমেন্ট, এটা যদি টাইম হয়, তাহলে একটা পার্টিকেল যে কোনো একটা র্যান্ডম পথে যাচ্ছে, ধরে নিচ্ছি আমরা একটা পথে যাচ্ছি, তাহলে এই পার্টিকুলার টাইমে কতটা সে গেছে, তার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কতটা হচ্ছে, সেটা দেখার জন্য আমাকে যেটা দেখতে হবে যে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ আর এইটা হচ্ছে টাইমের চেঞ্জ। তাহলে এটাকে আমি বলতে পারি ডেল্টা টি, এটাকে বলতে পারি ডেল্টা এস। কিন্তু এই ভ্যালুটা কি বোঝাবে? তাহলে ভেলোসিটি বোঝাবে। কিন্তু এখানে এই ভ্যালুটাকে হতে হবে খুবই স্মল, কারণ একটা পার্টিকুলার টাইমের কথা বলছি, তো এখানে টাইমের চেঞ্জটা অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে। তো যে কারণে আমাদেরকে এখানে একটা জিনিসই কনসিডার করতে হবে, যাতে করে কি হয়, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো হয়। আবার এই পুরো জিনিসটাকেই আমরা লিখতে পারি, আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে পড়েছিলাম। আচ্ছা, যাদের এই কনসেপ্টটা একটু প্রবলেম হবে, এটা খুব ডিটেলসে ডেরিভেটিভ চ্যাপ্টারে পড়া হয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডেরিভেটিভ রিলেটেড যে ভিডিওটি রয়েছে একটু দেখে নিন। তো এটাকে আমরা ডিএস ডিটি হিসাবে লিখতে পারি। এটাকে বলা হয় ডেরিভেটিভ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টি, মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ টাইমের চেঞ্জ হওয়ার জন্য কতটা হবে, আর সেটাকেই আমরা ভেলোসিটি বলে জানি। তো এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর ডিস্টেন্সের চেঞ্জ হলে সেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে পারি। তাহলে এস যখন টাইমের, এটা কখন অ্যাপ্লাই করবো? যখন এসটা আমার টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে? একটা এক্সাম্পল যদি আমি বলি, সাপোজ এস ইকুয়ালস টু 4t স্কোয়ার, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে? সিম্পলি ডেরিভেটিভ করতে হবে ডিএস ডিটি। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? 8 ইন্টু টি। আচ্ছা, একই রকমভাবে যদি ভেলোসিটি দেওয়া থাকে, সাপোজ ভেলোসিটি ইকুয়ালস টু 3t স্কোয়ার, তো ভেলোসিটি মানে কি জানি? ডিএস ডিটি। তো সেটা ইকুয়ালস টু আছে 3t স্কোয়ার। তো ভেলোসিটি থেকে যদি আমি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে, বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট থেকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে ডেরিভেটিভ করতে হয়, আর ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। তো এটার ক্ষেত্রে যেমন অ্যান্সারটা হয়ে যাবে টি কিউ বাই 3, 3 কেটে গিয়ে টি কিউ প্লাস সি। যাদের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন নিয়ে, মানে ক্যালকুলাস পার্টটা নিয়ে একটু প্রবলেম আছে, তাদের জন্য আমি খুব সংক্ষেপে বলে দিই। ক্যালকুলাস পোর্শনটা খুব ডিটেলসে পড়ানো হয়েছে একটা ভিডিওতে, আমি ওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও যাদের প্রবলেম আছে। না হলে জাস্ট এটুকু জেনে রাখো যে ডেরিভেটিভের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে, ডেরিভেটিভ জিনিসটা কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স জানতে হবে। তো ওয়াই ভার্সেস এক্স, যে কোনো একটা কার্ভ যদি থাকে,
তো ডেরিভেটিভ মানে বোঝায়, ডেরিভেটিভ মানে কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি ওয়াই এর চেঞ্জটা দেখবো এক্স এর জন্য কি হচ্ছে। তাহলে যে কোনো গ্রাফের স্লোপ, স্লোপ মানে কি, এটাকে বলা হয় স্লোপ, যেটাকে বলা হয় স্পর্শক, স্পর্শকের ট্যানজেন্ট, ট্যানজেন্টের স্লোপ, যে কোনো কার্ভের ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টের স্লোপ। ট্যানজেন্ট মানে কি, মানে এটা যদি স্পর্শক টানা হয় তাহলে খুব ক্ষুদ্র চেঞ্জ ডেল্টা এক্স এর ক্ষুদ্র চেঞ্জের জন্য ডেল্টা ওয়াই কতটা চেঞ্জ হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0 তখন আমরা এটাকে বলতে পারি ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, যেটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেটাকে কোনো কার্ভের ট্যানজেন্ট কোনো কার্ভের ট্যানজেন্টের স্লোপ দিয়ে ডিনোট করা যেতে পারে। যদি কোনো স্ট্রেট লাইন থাকে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফটা, তাহলে সিম্পলি ট্যান থিটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই, কারণ সেক্ষেত্রে স্লোপটা হয় কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটা জানতে হবে। তার মানে এটা কি জন্য জানতে হবে এখানে, তার মানে এটা এরকম ভাবে জানবো যে যদি ওয়াই এর জায়গায় আমার ভেলোসিটি থাকতো সাপোজ, বা ওয়াই এর জায়গায় যদি আমার, তো ওয়াই এর জায়গায় যদি সাপোজ আমার ডিসপ্লেসমেন্ট থাকতো আর এক্স এর জায়গায় যদি আমার টাইম থাকতো, তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ, সেটার ডেরিভেটিভ মানে হচ্ছে ডিএস ডিটি, আবার সেটাই ডিনোট করছে কি, ভেলোসিটি ডিনোট করছে। তো কোনো গ্রাফ এস ভার্সেস টি যদি দেওয়া থাকে, এস ভার্সেস টি, তো সেটার ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করতে পারবো, সেটা থেকে আমরা ভেলোসিটি পাবো। আচ্ছা, এবার হচ্ছে ঠিক তার উল্টো জিনিসটা হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ওয়াই ভার্সেস এক্স এর যদি একটা গ্রাফ থাকে এরকম টাইপের, তাহলে তার আন্ডারে যে এরিয়াটা কি কেন হচ্ছে, সেটা খুব একটা ক্ষুদ্র উইদের আমি একটা লেন্থ নেওয়া হলো ডিএক্স, যেখানে এটা হচ্ছে ডিএক্সটা কতটা, আচ্ছা এটা কেন হচ্ছে, কারণ একটা আয়তকার আমি একটা ক্ষেত্রফল নিলাম, এখানে আয়তকার একটা এরিয়া নেওয়া হলো, এরিয়া বলতে যার উইথটা হচ্ছে ডিএক্স, খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, আর এর হাইটটা হচ্ছে বা লেন্থটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে আয়তকার একটা ক্ষেত্র পেলাম, সেটার ক্ষেত্রফল কি হবে, সেটার এরিয়া হয়ে যাবে অবশ্যই ওয়াই ইন্টু ডিএক্স। এখন যদি এই, আচ্ছা এখানে ওয়াইটা কি, ওয়াইটা কিন্তু ভ্যারি করছে এক্স এর সাপেক্ষে। এখন যদি এই ডিএক্সটাকে আমি এখান থেকে এতটা পর্যন্ত নিয়ে যাই, মানে পুরো এরিয়াটাকে যদি আমি যোগ করতে করতে যাই, কন্টিনিউসলি অ্যাড করতে করতে যাই, সেই অ্যাড করাটাকে আমরা বলছি কি ইন্টিগ্রেশন। তাহলে পুরো এরিয়াটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন মানে বোঝাবো এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো ওয়াই এর জায়গায় যদি এখানে ভি থাকতো, ভেলোসিটি থাকতো, আর এক্স এর জায়গায় যদি টাইম থাকতো, তাহলে ভেলোসিটি টাইম সেই গ্রাফের আন্ডারে এরিয়াটা কি বোঝাবে, ভিডিটি। আর ভিডিটি মানে কি বলেছি, ভিডিটি মানে ভেলোসিটি ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা পাবো কি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, ডেল্টা এস বলতে পারি। তাহলে এটা এই কারণেই বললাম যে এটুকু মনে রাখবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ, ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যায়, আর ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট পেতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তার জন্য কিছু ফর্মুলাও জানা দরকার, ডেরিভেটিভের কিছু ফর্মুলা, যেটা বেসিক ফর্মুলা একদম, সেটা অবশ্যই জানতে হবে। যেটা আমি বলতে পারি এক্ষেত্রে টি টু দি পাওয়ার এন, এটার ডেরিভেটিভ কি হবে, টি টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনটা সামনে চলে আসে আর পাওয়ারটা ওয়ান। আশা করছি এগুলো সবার জানা আছে, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যেটা তুমি পড়েছো। তো আর ইন্টিগ্রেশনটা কি হবে, টি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, পাওয়ারটা ওয়ান ইনক্রিজ হয়ে যায়। তাছাড়াও আরও কিছু জানতে হবে, সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কজ এক্স, আর কজ এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। কজ এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কজ এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স। এই কিছু তথ্য জানতে হবে ডেরিভেটিভ সম্পর্কে। একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর গড় দ্রুতি যেগুলো পড়িয়েছিলাম একটু আগে, গড় দ্রুতি গড় বেগ, সেগুলোর কিছু কোয়েশ্চেন করা যাক, আর তার সাথে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এগুলোর কিছু কোয়েশ্চেন দেখা যাক নিউমেরিক্যাল। ইন 1 সেকেন্ড, আচ্ছা 1 সেকেন্ডে একটা বস্তুকণা 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যায়। তাহলে এটা যদি আমি ড্র করি, এ বিন্দু থেকে যাচ্ছে বি বিন্দু পর্যন্ত অর্ধবৃত্তাকার, এটা হচ্ছে সেন্টার, সাপোজ 1 মিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কত, 1 মিটার ব্যাসার্ধ যদি হয় তাহলে ব্যাসটা হয়ে যাচ্ছে 2 মিটার। আচ্ছা, তো এখানে কি জানতে চাইছে, এভারেজ ভেলোসিটি না এভারেজ স্পিড, গড় বেগ গড় দ্রুতি। তো প্রথমত গড় দ্রুতির ফর্মুলা কি বলেছিলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত, একটা সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি হয় 2 পাই আর, কিন্তু এখানে যেহেতু অর্ধবৃত্তাকার তাহলে পুরো এই যে পথটার দূরত্ব হবে পাই আর। তো এটা হয়ে যাবে কি, পাই আর এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 1 বাই টাইম কত লেগেছে 1 সেকেন্ড, তাহলে এটার অ্যান্সার হবে কি, পাই মিটার পার সেকেন্ড। সিমিলারলি গড় বেগ কি হবে, মোট অতিক্রান্ত সরণ, মোট সরণ বাই মোট সময়। সরণ কত, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব এখানে 2 মিটার, তো এটা হয়ে যাবে 2 মিটার বাই 1 সেকেন্ড।
তো অ্যান্সার হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। খুবই সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন মনে হয় না আসবে বলে, কিন্তু প্রথম প্রথম শেখাবার জন্য এগুলো একটু জানতে হবে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে। একটা কণা মোট দূরত্বের প্রথম অর্ধাংশ v1 গতিতে, v1 দ্রুতিতে, তাহলে মোট দূরত্বের প্রথম অর্ধাংশ v1 দ্রুতিতে, দ্বিতীয় অর্ধাংশ v2 দ্রুতিতে। তাহলে আমি ধরে নিচ্ছি মোট দূরত্ব হচ্ছে 2x, তাহলে তার প্রথম অর্ধাংশ মানে প্রথম x দূরত্ব গেছে, দ্রুতিগত v1, তার পরের অর্ধাংশ মানে আবার x, তো সেটা গেছে দ্বিতীয় অর্ধাংশ v2 দ্রুতিতে। কি চেয়েছে? সম্পূর্ণ যাত্রার জন্য গড় দ্রুতি, একটু আগেই পড়িয়েছিলাম ভি এভারেজ, গড় দ্রুতি কি হয়? মোট দূরত্ব, মোট দূরত্বের ক্ষেত্রে কি হয়ে যাবে? x প্লাস x মানে 2x বাই সময়, মোট সময়টা কি করে বের করবো? তাহলে ফার্স্টে এই প্রথম দূরত্ব, প্রথম অর্ধাংশ যাওয়ার জন্য কত সময় লেগে যাচ্ছে, সময়ের সাথে দূরত্ব এবং দ্রুতির কি সম্পর্ক আমরা করেছি? দ্রুতি মানে v1 ইকুয়ালস টু দূরত্ব বাই সময় মানে x বাই t1 বলতে পারি। তাহলে এখান থেকে কি পাবো? t1 ইকুয়ালস টু x বাই v1, সিমিলারলি t2 ইকুয়ালস টু x বাই v2। তাহলে মোট সময় কি লাগবে? t1 প্লাস t2, তাহলে সেটাই তো লেখা যেতে পারে 2x বাই t1 এর ভ্যালু কত? x বাই v1 প্লাস x বাই v2, এটা হচ্ছে মোট সময়। এখন এটাকে ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2, নিচেটা যদি এলসিএম করা হয়, লসাগু করলে v1 v2টা উপরে চলে আসবে বাই v1 প্লাস v2। একই কোশ্চেন, শুধু আগেরটা ছিল মোট সরণের, মোট দূরত্বের প্রথম অর্ধাংশ, কিন্তু এই কোশ্চেনটা আছে মোট সময়ের, মোট সময়ের প্রথম অর্ধাংশ v1 দ্রুতিতে, দ্বিতীয় অর্ধাংশ v2, তাহলে তখন গড় দ্রুতি কি হবে? তো সেক্ষেত্রে গড় দ্রুতি হবে মোট দূরত্ব, তাহলে আবার একই জিনিস, মোট দূরত্ব এখানে কতটা যাচ্ছে? আমরা জানি দূরত্বের ফর্মুলা হচ্ছে বেগ ইন্টু সময় বা দ্রুতি ইন্টু সময়, এটা হচ্ছে ফর্মুলা দূরত্বের। তো এক্ষেত্রে যেটা হয়ে যাবে, মোট দূরত্ব হয়ে যাবে, ধরে নিচ্ছি প্রথম অর্ধাংশ যাচ্ছে t এবং দ্বিতীয় অর্ধাংশ যাবে t সেকেন্ডে, কারণ এখানে সময়ের অর্ধাংশ বলেছে, তাহলে দুটো সময় সেম হবে, t t ধরে নেওয়া যাক। তো এক্ষেত্রে তাহলে যেটা দাঁড়াবে, দূরত্বটা vt v1t প্লাস v2t, টোটাল টাইম t প্লাস t 2t। তো এটাকে ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি, t কমন চলে যাবে, দিয়ে কেটে গিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকবে v1 v2 বাই 2। অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে কি যে নর্মালি যেরকম ভাবে আমরা ছোট থেকে গড় ক্যালকুলেট করে আসি যে দুটোকে যোগ করে বাই 2 করে দেওয়া, এখানে কিন্তু ওরকমটাই হচ্ছে। তার কখন সেটা হবে? যখন মোট সময়ের অর্ধাংশ বলবে, কিন্তু মোট দূরত্বের অর্ধাংশ বললে তখন হয়ে যাবে 2v1 v2 বাই v1 প্লাস v2, যেটা একটু আগে করলাম। আচ্ছা, এবার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কোশ্চেন দেখা যাক। একটা কণা x অক্ষ বরাবর চলে, যার অবস্থান t সময় দেওয়া আছে tq মাইনাস 3t স্কোয়ার মাইনাস 90, তাহলে কোন সময় তাৎক্ষণিক বেগ শূন্য হয়? তো প্রথমত আমাকে তাৎক্ষণিক বেগটা ক্যালকুলেট করতে হবে। তাৎক্ষণিক বেগ ক্যালকুলেট কিভাবে করা যেতে পারে? আমরা জানি তাৎক্ষণিক বেগের ফর্মুলা ডেরিভেটিভ dx dt। তো dx dt x এর ভ্যালু কত দেওয়া আছে? তো এটা ডেরিভেটিভ করলে t কিউবের ডেরিভেটিভ আমরা জানি 3t স্কোয়ার, ফর্মুলা বলে দিয়েছি একটু আগে, মাইনাসটা যেমন আছে থাকবে, 3t স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 6t অ্যান্ড মাইনাস 90 ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 9। কোশ্চেনে বলেছি কোন সময়ে তাৎক্ষণিক বেগ শূন্য হবে, তো এই যে তাৎক্ষণিক বেগটা পেলাম সেটা হয়ে যাবে শূন্য, টাইম কি হলে সেটা শূন্য হবে। তো এখান থেকে তাহলে আমাকে টাইমটা ক্যালকুলেট করতে হবে। 3 কমন নেব, টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, মিডিল টার্ম ফ্যাক্টর, এমন দুটো নাম্বার যে দুটোকে মাল্টিপ্লাই করলে আসবে 3, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে সাবট্রাক্ট মানে বিয়োগ করে আসতে হবে 2, তাহলে এরকম দুটো নাম্বার হচ্ছে অবশ্যই 3 অ্যান্ড 1, তো 3 মাইনাস 1, 2 মাইনাস 3 ইকুয়ালস টু 0, টি স্কোয়ার মাইনাস 3t প্লাস t মাইনাস 3 ইকুয়ালস টু 0, একবারে ডাইরেক্ট করে দিচ্ছি। একটা হবে t মাইনাস 3 কমন নেওয়া হলে, আর একটা হবে t প্লাস 1। তো এখান থেকে কি ভ্যালুটা পেলাম? এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে t ইকুয়ালস টু 3 অ্যান্ড মাইনাস 1। টাইম কখনো নেগেটিভ হতে পারে না, তো অ্যান্সারটা হবে কি 3। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। যদি ভি হাফ সাইন টি হয় তাহলে টি 0 থেকে টি পাই পর্যন্ত অতিক্রান্ত সরণ, তাহলে সরণ বা ডিএস, সরণ কিভাবে পাবো? ভেলোসিটির ইন্টিগ্রেশন করলে, ভেলোসিটির সরণ ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাওয়া যায়, ভেলোসিটির ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট পাবো। তো এইটা হচ্ছে ফর্মুলা। এবার ভ্যালুগুলো লেখা যাক।
ভি এর কি ভ্যালু আছে এখানে? ভি এর ভ্যালু হচ্ছে হাফ সাইন টি, হাফ তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে থাকবে সাইন টি ডিটি। টাইমটা বলে দিয়েছে 0 টু পাই। তো এটার ইন্টিগ্রেশনটা করলে যেটা পাওয়া যাবে, সাইন টির ইন্টিগ্রেশন জেনারেলি হয় মাইনাস কস টি। লিমিট পুট করব পাই 0, তো মাইনাস কস পাইয়ের ভ্যালু হবে 1 মাইনাস, আচ্ছা মাইনাসটা এখানে কমন নিলে সুবিধা হবে। তো মাইনাস যেমন আছে থাকবে, কস পাইয়ের ভ্যালু হয় -1, কস জিরোর ভ্যালু হয় 1। তো এখান থেকে পেয়ে যাচ্ছি -2 মাইনাস মাইনাস +2, হাফ ইন্টু 2 মানে হবে 1। তো এটা হবে অ্যান্সার। ত্বরণ। ত্বরণ খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ত্বরণ খুব ভালোভাবে বুঝতে হবে। ত্বরণের ডেফিনেশন কি? ত্বরণ মানে হচ্ছে, এ দিয়ে আমরা ত্বরণটাকে জেনারেলি লিখে থাকি। ত্বরণ মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ধরে নিচ্ছি ভেলোসিটি, প্রাথমিক বেগ কোনো একটা পার্টিকেলের, ইনিশিয়াল ভেলোসিটি যেটাকে আমরা বলি প্রাথমিক বেগ, ছিল ইউ। অন্তিম বেগ হয়েছে ভি। তাহলে বেগের পরিবর্তন কতটা হয়েছে? এখানে কিন্তু গতিবেগ বা ভেলোসিটি। তো বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ, ধরে নিচ্ছি বেগটা বেড়েছে ওই জন্য ভি মাইনাস ইউ। কতটাই বেগের ইউ থেকে ভি হতে পরিবর্তনটা হতে কতটা টাইম লেগেছে? ধরে নিচ্ছি টি টাইম লেগেছে। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বা এরকমও বলা যেতে পারে বেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে সময়। তো এটাকে এরকমভাবে বলা হয় চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তাহলে এটা হলো ডেফিনেশন। তো এবার ডেফিনেশনটা শুধুমাত্র এটুকুই বোঝা যাচ্ছে যে ভেলোসিটি চেঞ্জ পার ইউনিট টাইম, কিন্তু এটাকে একটু ডিটেলসে কনসেপ্টটা ঠিক মতো, ত্বরণের কনসেপ্ট খুব ডিটেলসে বা একটু গভীরভাবে ত্বরণের কনসেপ্টটা বোঝার জন্য আমি যদি একটা গ্রাফ ড্র করি। কিসের গ্রাফ এটা? এখন তো গ্রাফ পড়াইনি, তবু মোটামুটি এটুকু বোঝা যাবে, আশা করছি সবাই বুঝতে পারবে যে ত্বরণের চেঞ্জ আমি গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে টাইম। ত্বরণটা যদি কন্টিনিউয়াসলি কমতে থাকে, এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। তার মানেটা, কোন একটা পার্টিকেল যদি এরকম ত্বরণ নিয়ে যায় তাহলে সেটা কি বোঝাচ্ছে? মানে পার্টিকেলটার মোশনটা কেমন হচ্ছে, মোশন মানে গতিটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে, এটুকু জানতে চাই। কেউ যদি ত্বরণের ডেফিনেশনটা খুব ডিটেলস, এই কনসেপ্টটা যদি খুব ভালোভাবে বোঝা থাকে সেটা অবশ্যই বলতে পারবে। তো এখানে ত্বরণটা কি হচ্ছে? পার্টিকেলটার ভেলোসিটি বা বেগটা বা মোশনটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে, কখন ভেলোসিটি বাড়ছিল কখন কমছিল সেটা জানতে চাইছি। তো সেটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছি কি ত্বরণটা কমছে কন্টিনিউয়াসলি। তাহলে কি বেগটা কমবে? অনেকে এটা বেগটা কমবে ভেবে ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালি বেগ কিন্তু বাড়তেই থাকছে। ত্বরণ যতই কমুক না কেন এতটা পর্যন্ত বেগ কিন্তু বাড়তেই থাকছে, তারপর বেগ কমবে। কেন? কারণ এখানে ত্বরণ কমলেও, ধরে নিচ্ছে জায়গাটায় ত্বরণ হচ্ছে 10 ছিল, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর এখানে হয়ে গেল কি 5, এখানে হয়ে গেল 2, তো এরকমভাবে কমতে থাকছে। তো ত্বরণ মানে কি বলেছি? বেগটা কি হারে বাড়ছে। তো বেগ যদি এই জায়গাটায় সাপোজ বেগ ধরে নিচ্ছি, এই পয়েন্টে ভি ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তো তার পরের সেকেন্ডে হয়ে যাবে কি আরো 10 বাড়বে, 110। তো এরকম ভাবে বাড়তেই থাকছে কন্টিনিউয়াসলি বেগটা। এখানে এসে তখন কিন্তু বেগটা 5 করে বাড়ছে পার ইউনিট টাইমে, পার ইউনিট সেকেন্ডে। তার মানে বেগটা ইনিশিয়ালি যে রেটে বাড়ছিল পরে আর সেই রেটে বাড়ছে না, অনেক কম রেটে বাড়ছে, বাট বাড়ছে। এতটা পর্যন্ত বেগটা কিন্তু বাড়তেই থাকবে, তারপর বেগটা কমবে, কারণ তখন ত্বরণটা হয়ে যাচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে বেগ কমবে। তাহলে এখান থেকে এই এতটা ত্বরণ কমলেও বেগ কিন্তু বাড়ছে। তো ইনিশিয়ালি যেভাবে যতটা অ্যামাউন্ট বেগটা বাড়ছিল, যে রেটে বেগটা বাড়ছিল, সেটা কিন্তু আর বাড়ছে না, সেই হারটা কমে গেছে, বেগের বাড়ার হারটা কমে গেছে, কিন্তু বেগ বাড়ছে। তো এটাই ত্বরণ বোঝাচ্ছে। আচ্ছা, ইনস্ট্যান্ট, এটা তো নর্মাল বললাম। যদি ভেলোসিটিটা টাইমের সাথে ডিপেন্ড করে, সেক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ হয়ে যাবে ডিভি ডিটি। এটা খেয়াল রাখতে হবে। তাহলে ডিভি মানে কি হবে? অবশ্যই এ ডিটি। তাহলে ভি মানে কি হবে? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এ ডিটি। তাহলে এটা মনে রাখতে হবে, তাৎক্ষণিক ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। আর ভেলোসিটি ত্বরণ থেকে কি করে পাবো? ভেলোসিটি অ্যাক্সিলারেশন থেকে কিভাবে পাবো? সেটা পাবো অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন করলে। এই যে অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন করলে পাচ্ছি ভেলোসিটি। তো এটার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, কিছু অঙ্ক করা যাক। এবার একটা কণার অবস্থান দেওয়া আছে, টি ইকুয়ালস টু π/4a, এর তাৎক্ষণিক ত্বরণ কত হবে? কি চেয়েছে? দেওয়া আছে অবস্থান ভেক্টর, সরি অবস্থান দেওয়া আছে বা পজিশন, সেখান থেকে বের করতে হবে ত্বরণ। তাহলে ফার্স্টে আমাকে ভেলোসিটি বের করতে হবে, বেগ। তো বেগের ফর্মুলা খুব ভালোভাবেই পড়েছি, বেগ হয় dx dt। তো যেটা দেওয়া আছে তার ডেরিভেটিভ করবো, সাইন 2t এর ডেরিভেটিভ হয় সাইনের ডেরিভেটিভ কস, আর যেহেতু 2t আছে তাহলে একটা 2 সামনে চলে আসবে, হয়ে যাবে 2 cos
2t প্লাস √2 তো কনস্ট্যান্ট, কিছু করার দরকার নেই, ইন্টু 3, যেহেতু একটা 3 আছে তো 3 √2, কজের ডেরিভেটিভ কিন্তু হয়ে যাবে মাইনাস সাইন, কজের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 3t। এ ত্বরণ মানে হচ্ছে আবার ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ এবার ডিভি ডিটি করবো, এটাকে অনেক সময় লেখা হয়ে থাকে d2x dt2, মানে x এর দুবার ডেরিভেটিভও বলা যেতে পারে। তো ভ্যালুটা হয়ে যাবে কি 2 cos 2t, এটার ডেরিভেটিভ হবে 4, কজের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন 2t, অলরেডি মাইনাস ছিল তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 9 ইন্টু √2 ইন্টু সাইনের ডেরিভেটিভ হয়ে যাবে cos 3t। 3 কেন করলাম আগে, একটা এই 3টার জন্য ডেরিভেটিভ করলে একটা 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, তো এটা হচ্ছে π/4 এ ত্বরণটা কি হবে, তো t এর জায়গায় কি লিখবো, π/4 লিখবো, -4 সাইন 2 × π/4 মানে হচ্ছে π/2 হয়ে যাবে, মাইনাস 9 √2 cos 3 × π/4 cos 3 π/4, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা পাচ্ছি -4 মাইনাস 9 √2 cos 3 π/4 এর ভ্যালু হয় অল সাইন ট্যান cos, তো এটা হয় সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে হলে 180 মাইনাস π/4 অল সাইন, এখানে কসটা নেগেটিভ হবে, তো cos π/4 মানে হচ্ছে 1/√2 মাইনাস অফ 1/√2 হবে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা যেটা পাওয়া যাবে √2 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 9 9 - 4 মানে হচ্ছে 5, ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা কোণা ত্বরণ দেওয়া আছে, সেখান থেকে বের করতে হবে বেগ, ত্বরণ থেকে বেগ মানে বলেছিলাম ইন্টিগ্রেশন, আমরা জানি ফর্মুলা v = অলওয়েজ হয় a dt ইন্টিগ্রেশন, কত দেওয়া আছে এখানে ভ্যালু, আচ্ছা t = 0 তে বেগের মানটা বলে দিচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তো এটা অ্যাকচুয়ালি dv বোঝাচ্ছে, এটারও ইন্টিগ্রেশন, যদি t = 0 তে বেগের মান হচ্ছে 4, তাহলে লোয়ার লিমিট হবে 4, আপার লিমিট কত সেটাই জানতে চেয়েছে, সেটা v ধরে নিচ্ছি, আর টাইম হচ্ছে t = 0, t = 2 সেকেন্ডে জানতে চেয়েছে, v লোয়ার লিমিট 4, এর ভ্যালুটা পুট করলে 3t² - 6t + 2 dt, এটার ইন্টিগ্রেশন 0 to 2, এটার ইন্টিগ্রেশন একবারই করে দেওয়া যাক, t² এর ইন্টিগ্রেশন হবে t³/3, আগে একটা 3 আছে তো অনলি t³ একটু স্টেপ জাম্প, -60 - 60^2 মানে হয়ে যাবে 3t² প্লাস 2t, লিমিট পুট করতে হবে 2 0 0 তে তো 0ই হবে প্রত্যেকটা, আর 2 হলে হয়ে যাবে 2 এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 × 2² 3 × 4 12 প্লাস 2 × 2 4, তো এখান থেকে পাচ্ছি কি 0, তো v - 4 = 0, তো v এর ভ্যালু হবে 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সমত্বরণে বস্তুর কিছু গতির সমীকরণ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট টপিক, সমত্বরণে বস্তুর গতির সমীকরণ, টি একটি বস্তু কণা প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ ভি হয়, সময় যদি টি দিয়ে ডিনোট করা হয়, কারণ যদি এস হয় এবং ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা পড়েছি ত্বরণ এ = v - u/t, এটা পড়ে এসেছি একটু আগে, তাহলে ভি এর ভ্যালু এখান থেকে কি পাবো, ভি হয়ে যাবে ইউ প্লাস এটি, টিটা এদিকে গেলে এটি আর ইউটাকে লেফট সাইডে নিয়ে এলে প্লাস ইউ, তো ইউ প্লাস এটি, এইটা হচ্ছে একটা ইকুয়েশন। এটা কখন ভ্যালিড ইকুয়েশনটা, যদি এটা হয় কনস্ট্যান্ট, তখনই। এখানে খুব ইম্পর্টেন্ট যেটা এই জায়গাটা দেখতে হবে, সমত্বরণ, সমত্বরণ মানে এই যে সমত্বরণের 3টে ইকুয়েশন আছে, খুব ইম্পর্টেন্ট 3টে ইকুয়েশনই, আর এগুলো তখনই ভ্যালিড যখন এটা হবে কনস্ট্যান্ট, কেন হবে, কি জন্য, আর ইকুয়েশনগুলো কিভাবে আসছে তার ডিটেলস ডেরিভেশন একটু পরে আমি দেখাচ্ছি, বোঝা গেছে, তো v = u প্লাস এটি। আর দুটো ইকুয়েশন এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সরণের একটা ইকুয়েশন হয় সময়ের সাপেক্ষে, যেটা হয় s = ut প্লাস হাফ a t²। আরেকটা শুধুমাত্র ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন, v² = u² প্লাস 2as।
এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে, এগুলো থেকে বিভিন্ন রকম টাইপের নিউমেরিক্যাল আসতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, এটা 16 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গুলি একটা গাছের গুড়িতে ঢুকে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, গুলিটি থামতে কত সময় নেবে? তাহলে এই যে যেটা দেওয়া আছে বেগে চলমান একটা গুলি মানেই বোঝা যাচ্ছে খুব পরিষ্কারভাবে ইউ ইকুয়ালস টু এখানে 16 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। আচ্ছা, অন্তিম বেগ কত? থেমে যায় মানে কি অন্তিম বেগ হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগটা আস্তে আস্তে কমছে, বেগটা যদি কন্টিনিউয়াসলি কমতে থাকে তাকে বলা হয় মন্দন, এটা মনে রাখতে হবে, বা রিটার্ডেশন। তাহলে বেগ যদি কমতে থাকে, বেগ কমলে কি হবে? ত্বরণটা যে একটু আগে পড়িয়েছিলাম, ত্বরণের ডেফিনেশন পড়িয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি যদি কম হতে থাকে ইউ এর থেকে, তাহলে অবশ্যই এটা হবে কি নেগেটিভ, আর এ নেগেটিভ হলে সেটাকে ত্বরণ বলবো না, সেটাকে বলবো মন্দন। মানে ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধির হারকে বলবো ত্বরণ, আর মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস পাচ্ছে সেই হারটাকে বলবো মন্দন। তো এখানে হচ্ছে মন্দনে চলছে, মন্দন হলে এটা হবে নেগেটিভ, জাস্ট এইটুকুই পার্থক্য। তো নর্মাল ইকুয়েশন সমস্ত কিছু একই থাকবে। তো কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে, হ্যাঁ দূরত্ব একটা বলেছে কতটা, তাহলে এস এর ভ্যালুটা বলে দিয়েছে এখানে 0.4 মিটার। কিন্তু এখানে মন্দন কত সেটা দেওয়া নেই, তাহলে মন্দনটা তো বের করতে হবে, নাহলে তো করা যাবে না। মন্দনটা বের করবো কি করে? অ্যান্সার কি চেয়েছে? টাইমটা চেয়েছে, তাহলে ফার্স্টে মন্দন বের করবো। তাহলে মন্দনের জন্য একটু আগে একটা ফর্মুলা পড়েছিলাম, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখানে যেহেতু এটা নেগেটিভ তাহলে লিখবো মাইনাস 2as। তাহলে ভি এর ভ্যালু 0, ইউ স্কোয়ারের ভ্যালু হবে 16 স্কোয়ার মাইনাস 2as এর ভ্যালু হচ্ছে কত? 0.4। তো এটাকে সলভ করলে যেটা পাওয়া যাবে, a এর ভ্যালু 2as ইকুয়ালস টু 16 স্কোয়ার, তো 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.4। তো এটা পেলাম মন্দন। এবার যেটা ক্যালকুলেট করতে হবে টাইমটা। তো ভি ইউ যদি জানি, এই ফর্মুলাটা থেকেই করা যাবে, তাই না? সমস্ত কিছু ভ্যালু জানা আছে, এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, ইউ এর ভ্যালু জানি, তো টি এর ভ্যালু বেরিয়ে যাবে। টি এর ভ্যালু কি হবে? তো টি ইকুয়ালস টু হয়ে যাবে ভি মাইনাস ইউ, বা ভি মাইনাস ইউ মানে -16, এর ভ্যালু হচ্ছে -320। তো 1/20 হচ্ছে অ্যান্সার। 1/20কে আমরা বলতে পারি 5/100 মানে 0.05 এত সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণে বস্তুর গতির সমীকরণগুলি কেমন হবে? অভিকর্ষজ ত্বরণ মানে কি? পৃথিবী যে টানছে, এই যে নিউটন যে কারণে সবাই নিউটনকে চেনে, যারা ফিজিক্স নিয়ে পড়ে না তারাও যে কারণে নিউটনকে চেনে, কি কারণে? ওই আপেল পড়েছিল, তো আপেলটা কেন পড়েছিল? অভিকর্ষজ টানের জন্য। অভিকর্ষজ টানের জন্য বস্তুটির যে গতির বৃদ্ধি হয় বা বেগের যে বৃদ্ধি হয় সেটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। যে হারে বেগের বৃদ্ধি হয়, এই ভ্যালুটা হয় কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা জেনারেলি হয়, এখানে ত্বরণের ভ্যালুটা হয় a ইকুয়ালস টু জি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক সময় এটাকে 10 নিয়ারলি ইকুয়ালস টু বলা যেতে পারে। তো যে তিনটে ইকুয়েশন পড়েছিলাম, অভিকর্ষজ ত্বরণে বস্তুর গতির সমীকরণের জন্য অভিকর্ষজ ত্বরণ অলওয়েজ নিচের দিকে কাজ করবে, তো জি হচ্ছে অলওয়েজ নিচের দিকে কাজ করবে। আর আমি যদি সমস্ত ক্ষেত্রে পজিটিভ ডিরেকশন যদি উপরের দিকটাকে নিয়ে থাকি, তো সেক্ষেত্রে সমীকরণগুলো হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এর ভ্যালুটা হবে কি মাইনাস জি। আর সেক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে, প্রত্যেকটা সমীকরণ যেগুলো একটু আগেই পড়ে এলাম, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এস, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো জি ব্যাপারটা কি? জি ব্যাপারটা বোঝার জন্য একটা নিউমেরিক্যাল দেখা যাক। একটা এখানে যেটা দেওয়া আছে, একটা আপেল পৃথিবী পৃষ্ঠে কিছু উচ্চতা থেকে ফেলা হলো, এখান থেকে হাইট থেকে একটা আপেল পড়ছে, তো একটা হাইট থেকে একটা আপেল পড়ছে সাপোজ। তো বায়ু প্রতিরোধক উপেক্ষা করে অবতরণের সময় প্রতি সেকেন্ডে আপেলের গতি কতটা বৃদ্ধি পায়? প্রতি সেকেন্ডে গতিবেগ বৃদ্ধি পাওয়াকেই আমরা কি বলেছি? ত্বরণ। আর সেটা মানেই কি এখানে জি, যার মানটা হয় কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা নিউমেরিক্যাল দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কনসেপচুয়াল কোশ্চেন বলা যেতে পারে। পার্টিকেলস প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা কণা ঊর্ধ্বমুখীভাবে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তো ইউ এর ভ্যালু দেওয়া আছে, তার মানে তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইউ এর ভ্যালু, ইউ এর ভ্যালু কত? 40 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে কণার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেল, তো এখানে দুটো কিন্তু আলাদা আলাদা চেয়েছে। জি ধরে নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে কেমন হবে ব্যাপারটা? ধরে নিচ্ছি আমি এখান থেকে একটা ছুটছি একটা কণাকে, তো উপর দিকে ছোড়া হলো, সেটা কিছুটা উপরে হাইটে উঠবে, তারপর সেটা উপরে উঠে একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত পৌঁছে আবার সেটা কি হবে? নিচে নেমে যাচ্ছে।
তো এক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম কতটা লাগবে সেটা ফার্স্টে ক্যালকুলেট করব, কারণ এখানে কিছুই দেওয়া নেই, শুধুমাত্র একটাই ডাটা দেওয়া আছে যেটা হচ্ছে প্রাথমিক বেগ। তো তাহলে কি করে ক্যালকুলেট করব? ম্যাক্সিমাম হাইটে উঠতে ধরে নিচ্ছি টি টাইম লাগবে। তো আমরা ফর্মুলা পড়েছি এখনই ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাই না? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ভি মানে হচ্ছে অন্তিম বেগ, এই জায়গাটায় বেগ কি হয়? জিরো হয়। ম্যাক্সিমাম হাইটে বেগ হয় জিরো, তাহলে ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে যদি টি সময় লাগে তাহলে বেগ ম্যাক্সিমাম হাইটে হয়ে যাচ্ছে জিরো। ইউ এর ভ্যালু 40, জি এর ভ্যালু ধরে নিতে বলেছে 10, তো 10 টি। তো এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে টি এর ভ্যালু হবে কি 4 সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম লাগছে 4 সেকেন্ড। এখন এখানে ফার্স্টে যেটা চেয়েছে 2 সেকেন্ড, তার মানেটা কেন এরকমভাবে বলছি, তার কারণটা হচ্ছে এটাই যে প্রথমে 0 থেকে টি সেকেন্ড পর্যন্ত বস্তুটির কণার সরণ এবং দূরত্ব সেম, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স সেম, কিন্তু তারপর টি ইকুয়ালস টু 4 সেকেন্ড পর থেকে যখন কণাটা আবার নিচের দিকে নামবে তখন আবার ডিসপ্লেসমেন্টটা কমতে থাকছে, কিন্তু দূরত্ব সেই বাড়তেই থাকবে। দূরত্ব মানে মোট অতিক্রান্ত পথ, তো দূরত্ব বাড়তে থাকবে কিন্তু সরণটা কমতে থাকবে। তো টি ইকুয়ালস টু 4 সেকেন্ড মানে ফার্স্টের কোশ্চেনটার ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে, কিন্তু তারপরে 4 সেকেন্ডে তো অলরেডি ক্যালকুলেট করেইছি, 4 সেকেন্ডে ক্যালকুলেট করতে হবে এটা ম্যাক্সিমাম হাইটটা কতটা উঠছে, আর তারপর 6 সেকেন্ড। ফার্স্টে 2 সেকেন্ডের জন্য এর অ্যান্সারটা যদি বলি, তো যেহেতু এখানে টিটা লেস দেন 4 সেকেন্ড, তো সেক্ষেত্রে কি হবে 2 সেকেন্ডের জন্য এস ইকুয়ালস টু ইউটি 40 ইন্টু 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে 40 টু 80, 5 ইন্টু 4 20, 80 মাইনাস 20 60, তাহলে 2 সেকেন্ডে 60 মিটার। ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স দুটোই হবে 60 মিটার। 4 সেকেন্ড ইউটি মানে 40 ইন্টু 4 মাইনাস হাফ 10 4 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে আসবে 5 ইন্টু 80, তো এটা আসছে 80 মিটার। তো ম্যাক্সিমাম হাইটটা কত? ম্যাক্সিমাম হাইট হচ্ছে 80 মিটার। 6 সেকেন্ডে কনার, এবার 6 সেকেন্ডটা একটু ইম্পর্টেন্ট। 6 সেকেন্ডটা কি করে করবো? ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা কিন্তু সেম থাকবে। ডিসপ্লেসমেন্টের ফর্মুলা যেটা হয়ে থাকে এসি কাস 40 ইন্টু 6 240, আর এটা হচ্ছে 180, তো হয়ে যাচ্ছে 60। তাহলে 2 সেকেন্ডে এখানে ছিল পাচ্ছে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 60 মিটার, তার মানে এখান থেকেই হাইটটা হচ্ছে 60 মিটার। 60 মিটারটা মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। তাহলে দূরত্বটা কি হবে? এটা তো ডিসপ্লেসমেন্ট, তাহলে সি এর ক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাবে, ডিস্টেন্স ট্রাভেল টোটাল তো অলরেডি 80 আছে, তারপর আবার কতটা নেমেছে 80 মাইনাস 60 মানে আরো 20 নেমেছে, তো 80 প্লাস 20 টোটাল হয়ে যাবে 100 মিটার। সাহায্যে সমতরণে বস্তুর গতির সমীকরণগুলির প্রমাণ এবার দেখাবো। তো ক্যালকুলাসের মাধ্যমে কি করে প্রমাণ করা যেতে পারে? বেসিক একদম যেটা ফার্স্টে স্টার্ট করবো অ্যাক্সেলারেশন দিয়ে। অ্যাক্সেলারেশন মানে বলেছিলাম কি এ, যেটাকে আমরা ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি ডিভি ডিটি। তো ডিভি ইকুয়ালস টু কি লিখতে পারি? এ ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি হলো ভি। ইনিশিয়ালি টাইমটা ছিল 0, ফাইনাল টাইম হলো টি। তো ডিভির ইন্টিগ্রেশন করলে হবে ভি, লিমিট পুট করলে আপার লিমিট ভি লোয়ার লিমিট ইউ। এ কনস্ট্যান্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এ যদি কনস্ট্যান্ট হয় তবেই, প্রথমেই বলেছিলাম যে 3টে ইকুয়েশন আমরা প্রুভ করব গতির সমীকরণগুলির প্রমাণ। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি কনসিডার করেছিলাম? সমতরণে মানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এর কোনো চেঞ্জ নেই। এ কনস্ট্যান্ট না হলে কিন্তু এই জায়গাটাতে ভ্যালিড হবে না। তো এ কনস্ট্যান্ট বলেই আমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখছি। শুধু ডিটির ওপর ইন্টিগ্রেশন, ডিটির ইন্টিগ্রেশন হবে টি, আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে লিমিট পুট করলে হয়ে যাবে ভি মাইনাস ইউ, দ্যাট ইজ ইকুয়ালস টু এ টি, কারণ লোয়ার লিমিট পুট করলে সেই 0ই আসবে। তো ভি এর ভ্যালু এখান থেকে কি পাচ্ছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা একটা ইকুয়েশন পেয়েছিলাম, মনে আছে আশা করছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, ভি মানে কি লিখতে পারি? ভি মানে পড়েছিলাম যে ডিএস ডিটি। ভি মানেই হচ্ছে কি ডিএস ডিটি, ডিএস ডিটি মানে ভি। তাহলে কি এটা আমরা লিখতে পারি ডিএস মানে হচ্ছে ভি ডিটি, আবার ভি এর ভ্যালু একটু আগে পেয়েছি ইউ প্লাস এটি, তো ইউ প্লাস এটি ডিটি। এগেন বোথ সাইড ইন্টিগ্রেশন, ধরে নিচ্ছি ইনিশিয়ালি অরিজিনে ছিল মূলবিন্দু থেকে শুরু হয়েছে, এস সরণ অতিক্রম করেছে, আর টাইম হচ্ছে অবশ্যই 0 থেকে টি হবে। তাহলে এটা হয়ে যাবে অনলি এস, এস মাইনাস 0 মানে এস। ইউ এর ইন্টিগ্রেশন হবে ইউটি, ইউটা কনস্ট্যান্ট তাই, প্লাস এ
টি এর ইন্টিগ্রেশন হয় টি স্কোয়ার বাই টু। এখানে লোয়ার লিমিট পুট করলেও সে জিরোই আসবে, তো ওটা লেখার দরকার নেই। এস এর ভ্যালু তাহলে পেয়ে গেলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা একটা ইকুয়েশন পেয়েছিলাম। সেটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে ওটা শুধুমাত্র ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্ক ছিল, কোনো টাইমের কোনো ব্যাপার ছিল না। তো যেহেতু কোনো টাইমের কোনো ব্যাপার ছিল না, তাহলে টাইমটাকে আমাকে যেমন করে হোক রিপ্লেস করতে হবে। তো কি করব সেটার জন্য অবশ্যই যেটা আমরা লিখতে পারি, চেন রুল ইউজ করব। চেন রুল মানে কি, ডিভি ডিএস, ডিভি ডিটি মানেই আমরা লিখতে পারি ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি ইকুয়ালস টু এ। ডিএস ডিটি মানে হচ্ছে আবার ভি, তো এটাকে আগে লিখছি ভি ডিভি, নিচের ডিএসটাকে এদিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে এ ডিএস। এখন যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করা হয়, লিমিট দেবো, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি জিরো, ফাইনাল ভেলোসিটি এস, দেয়ারফর ভি ডিভির ইন্টিগ্রেশন করলে হবে ভি স্কোয়ার বাই টু লিমিট ভি ইউ। আর এটা আবার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, শুধু ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস, লিমিট পুট করলেও এটাই থাকবে। তো একবার লিখবো ভি আপার লিমিট, একবার লিখবো লোয়ার লিমিট, মাইনাস করে ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এ এস। তো আলটিমেটলি তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। একটা অঙ্ক করা যাক, এই যেটা শেখালাম সেটা রিলেটেড। একটা কণা ত্বরণ সময়ের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, এখানে কণার ত্বরণটা কিন্তু আর কনস্ট্যান্ট নেই, তাহলে আমরা এই ফর্মুলাগুলো আর ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে কণার ত্বরণটা বলেছে কি এ ইকুয়ালস টু বিটি, তাহলে এখানে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, বিটা হচ্ছে তাহলে একটা কনস্ট্যান্ট। ভি নট প্রাথমিক বেগ নিয়ে চলা শুরু করে, টি তে অতিক্রান্ত দূরত্ব কি হবে? তো প্রাথমিক বেগটা এখানে বলে দিয়েছে কি ভি নট। আচ্ছা, তো তাহলে ডিভিডিটি মানে হচ্ছে ভি, ডিভিডিটি হচ্ছে এ, ডিভিডিটি মানে হচ্ছে বিটি। তো এখান থেকে কি পাচ্ছি, কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে। ডিভি হয়ে যাবে বিটি ডিটি, বোথ সাইড করতে হবে ইন্টিগ্রেশন। লোয়ার লিমিট কত ভি নট, আপার লিমিট হচ্ছে ভি ধরে নিচ্ছি, এখানেও সিমিলারলি জিরো টু টি। তাহলে আপনার ইন্টিগ্রেশন করার পর যেটা পাবো, শুধু ডিভির ইন্টিগ্রেশন, তো হয়ে যাবে লোয়ার লিমিট আপার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট পুট করলে ভি মাইনাস ভি নট, আর এটা হয়ে যাবে বি টি স্কোয়ার বাই টু। আচ্ছা, তো এখান থেকে ভি এর ভ্যালু পাওয়া গেল, ভি মানে হচ্ছে আবার কি ডিএস ডিটি, সেটা ইকুয়ালস টু লিখতে পারি ভি এর ভ্যালু কত পেয়েছি, ভি নট প্লাস বি টি স্কোয়ার বাই টু। তাহলে এস এর ভ্যালু কি হয়ে যাবে, ধরে নিচ্ছি উৎস বিন্দু থেকে, অরিজিন থেকে শুরু করেছে, তো এটা লোয়ার লিমিটটা জিরোই হতো, তো শুধুমাত্র ডিএস এর ইন্টিগ্রেশন এস, আর ডিটিটা এদিকে নিয়ে যাবো, তো ডিটিটা এদিকে নিয়ে গেলে হয়ে যাবে ভি জিরো বা ভি নট ইন্টিগ্রেশন করলে পাবো ভি নট টি, আর বি টি স্কোয়ার বাই টু এটার ইন্টিগ্রেশন করলে পাবো টি স্কোয়ার ইন্টিগ্রেশন হয় টি কিউ বাই থ্রি, থ্রি ইন্টু টু মানে সিক্স। তো এইটা হয়ে যাবে অ্যান্সার। একটু স্টেপ জাম্প করেছি এখানে, ভি নট টি প্লাস বি টি কিউ বাই সিক্স মানে হচ্ছে এটা অ্যান্সার। গ্রাফ, তো গ্রাফ রিলেটেড তো অনেক কিছু কনসেপ্ট আছে যেগুলো না জানলে গ্রাফের কিছু করা যাবে না। কাইনেমেটিক্সে গ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তো গ্রাফের জন্য খুব ডিটেলসে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, গ্রাফের এ টু জেড ওয়ান শট একটা বানানো আছে, তো সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গ্রাফ রিলেটেড ডিটেলসে কনসেপ্ট সবাই দেখে নিও একটু। আচ্ছা, এখানে আমি একটু বেসিক কিছু জিনিস বলে রাখি যে গ্রাফ কেমন হয় দেখতে। তিন রকম টাইপের মেনলি আমার এখানে দরকার পড়বে। প্রথমত যেটা একদম বেসিক, সেটা হচ্ছে স্ট্রেট লাইন, কার্ভ লাইন, আর হচ্ছে কোনো কনস্ট্যান্ট। তো এইটাকে বলবো স্ট্রেট লাইনের গ্রাফ। এই y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, কোনো স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয় y ভার্সেস x প্রত্যেকটাই গ্রাফ। তো কোনো স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয় y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এমটা কি আর সিটা কি, এটাকে বলা হয় সি, এই লেন্থটাকে বলবো সি, এই লেন্থটা যেখানে y ইন্টারসেপ্ট, y অ্যাক্সিসকে যেখানে কাট করে। আর এম মানে হচ্ছে যে কোনো গ্রাফের নতি বা স্লোপ। তাহলে এই গ্রাফটার নতি কত, নতি মানে হচ্ছে ট্যান থিটা, তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এখানে এম এর ভ্যালু হয়ে যাবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেটাকে আমরা ট্যান থিটা দিয়ে ক্যালকুলেট করতে পারি যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে লাইনটা। বোঝা গেছে? তো যে কোনো সরলরৈখিক ইকুয়েশন যদি থাকে তার গ্রাফটা এরকম টাইপের দেখতে হবে। যদি সি না থাকে, যদি এম এর ভ্যালু জিরো হয়, স্লোপটা যদি, এটাকে বলা হয় স্লোপ, তো স্লোপটা যদি জিরো হয় তখন হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস গ্রাফটা, এরকম টাইপের হবে নেচারটা। তো এখানে হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট,
এমটা 0 মানে শুধু y ইকুয়াল টু c পড়ে আছে। তো y ইকুয়াল টু যেমন হতে পারে y ইকুয়াল টু 5, তো y ইকুয়াল টু 5 এর গ্রাফ কেমন হবে এটা, তো x অক্ষের প্যারালাল, x অক্ষের সমান্তরাল হবে সেটা। তো এটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এখানে মানেটা হচ্ছে y, x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালু অলওয়েজ c থাকবে। আর একটা এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এইরকম টাইপের কিছু গ্রাফ থাকবে, দরকার পড়বে যেগুলো কার্ভ নেচার, এটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো হচ্ছে গ্রাফের বেসিক কনসেপ্ট। এই তিনটে গ্রাফ আমাদের দরকার পড়বে, y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু c, আর হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে ফিজিক্সে আমরা কি কি পড়বো? এখানে আমরা পড়ছি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ, আর অ্যাক্সেলারেশন ভার্সেস টাইমের গ্রাফ। কোনটার ক্ষেত্রে কি হবে দেখব। প্রথমে বস্তুটি যখন রেস্টে থাকবে, পার্টিকেল ইন রেস্ট মানে স্থিরাবস্থায় থাকবে, তাহলে বস্তুটি যদি রেস্টে থাকে, পার্টিকেল ইন রেস্ট, সেক্ষেত্রে কি হবে? তাহলে বস্তুটি স্থিরাবস্থায় থাকলে আচ্ছা, বস্তুটি যেমন স্থিরাবস্থায় আছে, তো এটা হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে তখন, ভি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে তখন, আর এ ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে তখন। তো বস্তুটি স্থিরাবস্থায় আছে মানে টাইম তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে টাইম, কিন্তু বস্তুটির অবস্থানটা ফিক্সড আছে। তো বস্তুটির অবস্থান হতে পারে কি, বস্তুটি যদি অরিজিনে থাকে তাহলে এটাই হবে, বা বস্তুটি যদি অলরেডি কোনো একটা ইনিশিয়াল পজিশন এখানে থেকে থাকে, এস নট যদি বলি তাহলে বস্তুটা, তো এটা হচ্ছে কি এস নট। তাহলে টাইম যত এগোতে থাক না কেন এসের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে পার্টিকেলটা রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি, ভেলোসিটি জিরো, পুরো টাইম ধরে ভেলোসিটি। আর অ্যাক্সেলারেশনে এখানে কোনো কিছু কাজ নেই, তো অ্যাক্সেলারেশনটাকে জিরো ভেবে নিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? পার্টিকেল ইন মোশন, ইউনিফর্ম মোশনে যদি থাকে কোনো পার্টিকেল, ইউনিফর্ম মোশনে যদি থাকে, মানে ইউনিফর্ম মোশন মানে কি, মানে হচ্ছে যদি সমবেগ, বেগটা যদি কনস্ট্যান্ট হয়, মানে ভি যদি হয় কনস্ট্যান্ট, তো ভি যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে তিনটে গ্রাফ কেমন কেমন হবে দেখব। তো ফার্স্টে হচ্ছে এস ভার্সেস টি গ্রাফটা কেমন হবে। সমবেগে যদি থাকে, প্রথমত বেগটা কি হবে, একটু আগেই বলেছিলাম বেগ কনস্ট্যান্ট, যে কোনো কিছু কনস্ট্যান্টের গ্রাফ কেমন হয় এটা। তাহলে সমবেগে থাকলে হবে বেগটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু কোনো কনস্ট্যান্টের গ্রাফ, এটা আগে ক্যালকুলেট ড্র করা সোজা, সেজন্য এটা আগে করলাম। তো ভি ইকুয়ালস টু কনস্ট্যান্টের গ্রাফটা হবে এরকম। ভি যদি কনস্ট্যান্ট হয় তখন ডিসপ্লেসমেন্ট টাইম কেমন হবে, তো এটা মনে রাখতে হবে। তখন ডিসপ্লেসমেন্ট টাইম হয়ে যেতে পারে, অরিজিন থেকেও শুরু হতে পারে, বা এস যদি কোনো অন্য কোনো ভ্যালু থাকে, তো মোট কথা এটা হয়ে যাবে স্ট্রেট লাইন এর ইকুয়েশন যেটা হয়। কেন হবে এটা, এটা স্লোপটাই ক্যালকুলেট কি বোঝাচ্ছে, এটা স্লোপটা বোঝাচ্ছে, এটা বেগটা কি পরে বলে দেবো আমি সব। তো এইটা যেটা বোঝাচ্ছে যে ডিসপ্লেসমেন্ট দু রকম ভাবে বোঝা যেতে পারে, একটা হচ্ছে গ্রাফ থেকে, গ্রাফের এটা স্লোপটা কনস্ট্যান্ট, তো ডিএস ডিটি, ডিএস ডিটি মানেই তো বেগ, তো সেই জন্য ডিএস ডিটিটা হচ্ছে ইউনিফর্ম হারে বাড়তে থাকছে ডিসপ্লেসমেন্টটা সেটা। আর তাছাড়া ডেফিনেশন থেকে বোঝা যাবে বেগ, ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে বেগের কি সম্পর্ক, ডিসপ্লেসমেন্ট যে হারে বাড়তে থাকছে, তো কি হারে বাড়তে থাকছে, কনস্ট্যান্ট হারে, কারণ ভিটাই কনস্ট্যান্ট, তাহলে এই জন্য কনস্ট্যান্ট হারে মানে কোনো স্ট্রেট লাইন হতে হবে, তবে সেটা কনস্ট্যান্ট হারে বাড়তে থাকে, তো এটা হবে ইকুয়েশন। এটাও হতে পারে, বা এটাও হতে পারে। ঠিক আছে, যদি এটা অলরেডি কোথাও একটা থেকে স্টার্ট হচ্ছে এস নট থেকে যদি ধরে নিই, তো দুটোই হতে পারে ইকুয়েশন। আচ্ছা, অর কিন্তু ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি কনস্ট্যান্ট মানে বেগের চেঞ্জ কত, জিরো, বেগের চেঞ্জ মানে ত্বরণও জিরো, তাহলে সেক্ষেত্রে ত্বরণটা হয়ে যাবে জিরো, এখানে এ হবে জিরো। বোঝা গেল? ইউনিফর্ম মোশনের জন্য, ইউনিফর্ম ভেলোসিটির জন্য বা বেগ কনস্ট্যান্টের জন্য গ্রাফ কেমন হলো। আচ্ছা, আর কি করবো, এ যদি কনস্ট্যান্ট হয়, মানে যে তিনটে ইকুয়েশন করেছিলাম, তো এ যদি হয় কনস্ট্যান্ট তখন কি হবে, এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, আর এ ভার্সেস টি। যদি এ হয় কনস্ট্যান্ট মানে কি, এ কনস্ট্যান্ট মানে কি সমত্বরণ, তো সেটার ক্ষেত্রে গ্রাফগুলো কেমন হবে দেখব। প্রথমত সমত্বরণ এবং অ্যাক্সেলারেশনটা আমি ধরে নিচ্ছি পজিটিভ, তো সমত্বরণ মানে ত্বরণটা কনস্ট্যান্ট, তাহলে ফার্স্টে এটা হয়ে যাবে, এ হচ্ছে কনস্ট্যান্টের গ্রাফ, আমরা জানি কি হয় টাইম অক্ষের সমান্তরাল। তাহলে ভি কেমন হবে, তাহলে ভি হতে পারে এটা, তো এখানে হচ্ছে কি এই ভ্যালুটা ইনিশিয়াল টি ইকুয়াল টু জিরোতে, এটা কি বলবো কি ইউ প্রাথমিক বেগ, আর এটা যদি অন্তিম বেগ হয়, এটা দিয়ে আমরা ত্বরণ ক্যালকুলেট করতে পারি, অথবা এটার গ্রাফটা যদি ইউ যদি জিরো হয় তাহলে অরিজিন থেকেও স্টার্ট হতে পারে। আচ্ছা, আর কি হবে, এস ভার্সেস টি, একই রকম ভাবে এস ভার্সেস টি এর গ্রাফটা আমি ধরে নিচ্ছি অরিজিন থেকে স্টার্ট, না হলে ওপর থেকেও হতে পারতো, অরিজিন থেকে যদি স্টার্ট হয় তাহলে এরকম।
তাহলে বোঝা গেল এ কনস্ট্যান্ট হলে এটির গ্রাফ হবে টি অ্যাক্সিসের প্যারালাল, ভিটির গ্রাফ হবে স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ, আর ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফটা কিন্তু হয়ে যাবে প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল টু টি স্কোয়ার যেমন টাইপের গ্রাফ হয়, মানে কার্ভ লাইন হচ্ছে, ঠিক আছে। এ যদি কনস্ট্যান্ট, অভিকর্ষজ ত্বরণের জন্য কোনো পার্টিকেল যখন নিচের দিকে নামে, মানে যখন ত্বরণটা হবে নেগেটিভ, ত্বরণটা যখন হবে নেগেটিভ বা মন্দনের ক্ষেত্রে কি হবে গ্রাফ? মন্দন মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, প্রথমেই বলেছি যে অ্যাক্সিলারেশনটা হবে নেগেটিভ, তাহলে এখানে অ্যাক্সিলারেশনটাই হবে নেগেটিভ, কিন্তু কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তো এটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ অ্যাক্সিলারেশন আছে কিছু একটা। আচ্ছা, টাইমটা একটু উপরে আঁকা যাক, এটা হচ্ছে টাইম। তাহলে বেগটা কি হবে? বেগ তো কন্টিনিউয়াসলি কমতে থাকছে, যেহেতু ত্বরণটা স্লোপটা জিরো, ত্বরণটা স্লোপটা মানে কি এখানে ত্বরণটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে নিশ্চয়ই এটাও কি হবে স্ট্রেট লাইন উইথ, কিন্তু যেহেতু অ্যাক্সিলারেশনটা নেগেটিভ তাহলে এখানে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, মানে হবে এটা, গ্রাফটা হবে এটা, গিয়ে কত হয়ে যাবে? জিরো। তো জিরো পর্যন্ত তো হলো, ঠিক আছে, কিন্তু ত্বরণটা যদি আরো কন্টিনিউয়াসলি কমতে থাকে, মানে একটা পার্টিকেলকে যদি ওপর দিকে ছড়ায়, একটা বলকে যদি ওপর দিকে ছড়া হয়, তাহলে কিন্তু তার বেগ কমতে কমতে জিরো হলো, ঠিক আছে, তারপর কিন্তু সেটা উল্টো দিকে আবার বেগটা বাড়তে থাকে, মানে যখন জিরো হওয়ার পর বলটা যখন আবার নিচে নামে তখন। তো এই কেসটা হচ্ছে এটা। আচ্ছা, আর একই লজিক ডিসপ্লেসমেন্টের জন্য কি হবে? কোনো বলকে যদি উপরের দিকে ছোড়া হয়, তো প্রথমত বলটা উপরে উঠছে, মানে ডিসপ্লেসমেন্টটা একটা কিছু থাকবে ভ্যালু, তারপর সেটা আস্তে আস্তে আবার কমতে কি জিরো হবে, এটা হয়ে যাবে কি রিলেশন। এ ভার্সেস টি, ভি ভার্সেস টি, এস ভার্সেস টি, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যদি এটা হয় পজিটিভ, যদি এটা হয় পজিটিভ, তাহলে বেগটা হবে বাড়তে থাকবে টাইমের রেসপেক্টে, বেগটা কি হবে? টাইমের রেসপেক্টে বেগটা বাড়তে থাকবে, যদি এটা হয় পজিটিভ। আর এস ভার্সেস টি এর গ্রাফটা যেটা হবে সেক্ষেত্রে এস ভার্সেস টি এর গ্রাফ হয়ে যেতে পারে কনকেভ আপ, এটাকে বলে কনকেভ আপ। যদি এ পজিটিভ হয় এস ভার্সেস টি এর গ্রাফ হবে কনকেভ আপ, যদি হয় এ নেগেটিভ তাহলে সেক্ষেত্রে বেগটা কমতে থাকবে কন্টিনিউয়াসলি, আর ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফটা হবে সেক্ষেত্রে কনকেভ ডাউন, এটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে হবে কনকেভ ডাউন। এস ভার্সেস টি এর গ্রাফটা সেক্ষেত্রে হয়ে যাবে কনকেভ ডাউন। আর কি মনে রাখবো? এস ভার্সেস টি এর যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে সেটা স্লোপ, স্লোপ মানে নতি, সেটা মানে ট্যান থিটা, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, মানে ডেল্টা এস বাই ডেল্টা টি বা ডিএস ডিটি, সেটা কি বোঝাচ্ছে? সেটা বোঝাবে ভেলোসিটি। একই রকম ভাবে যদি ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকে তাহলে সেটা স্লোপ মানে ট্যান থিটা মানে ডিভি ডিটি, সেটা কি বোঝাবে? সেটা বোঝাবে অ্যাক্সিলারেশন। যদি এ ভার্সেস টি এর কোনো গ্রাফ দেওয়া থাকে তাহলে তার আন্ডারে যে এরিয়াটা, এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে তার আন্ডারে এরিয়াটা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা কি বোঝায়? সেটা আমরা জানি বোঝাই ইন্টিগ্রেশন এ ডিটি, যেটাকে আমরা বলি চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি, চেঞ্জ ইন ভেলোসিটি। সিমিলারলি ভি ভার্সেস টি, তার আন্ডারে, তার আন্ডারে যে এরিয়াটা সেটা কি বোঝাবে? সেটা বোঝাবে ইন্টিগ্রেশন ভি ডিটি, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। এটা কি বোঝাচ্ছে? এরিয়া আন্ডার ভি ভার্সেস টি গ্রাফ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে কি কি পড়লাম একবার দেখা যাক, গ্রাফ সম্পর্কে কি কি পড়লাম। যখন পার্টিকেল যখন রেস্টে থাকবে তখন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এসটা তো কনস্ট্যান্ট, এগুলো তো জিরো হয়ে গেল। যখন ইউনিফর্ম মোশন মানে সমবেগে যাবে তখন ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াসলি লিনিয়ারলি বাড়তে থাকছে, ভিটা হয়ে যাবে কনস্ট্যান্ট, এটা হবে জিরো। কেন? কারণ কি বললাম এখনই যে এটা স্লোপ, এটা স্লোপ কি হয়ে যাচ্ছে জিরো, ডিভিডিটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, সেটা স্লোপ জিরো, তাই এটা জিরো। আর এইটা স্লোপ কি হবে? কনস্ট্যান্ট, কারণ ডিএসডিটি মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে ডিএসডিটির স্লোপ কনস্ট্যান্ট, তাই ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা, যখন সমতরণে যাবে, সমতরণে যাচ্ছে মানে কি? এখানে আমি দেখতে পারি এটা যদি স্লোপ দিয়ে আমি বিচার করি, তো স্লোপ দেখা যাচ্ছে কি স্লোপটা প্রথমে কম ছিল, তারপর আস্তে 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 স্লোপটা বাড়ছে। স্লোপ কোনো কার্ভের স্লোপ মানে এটা ট্যানজেন্ট বা স্পর্শকের নতিটা, তো সেটা স্লোপটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তার মানে এটা কি বোঝাবো? যে কেমন ভাবে বাড়ছে, সমান হারেও বাড়ছে, তো সেই জন্য এটা ভেলোসিটি ভার্সেস টাইমটা হয়ে যাচ্ছে কি স্ট্রেট লাইন। আবার ভেলোসিটি ভার্সেস টাইমের স্ট্রেট লাইনের স্লোপ এটা দেখতে পারলে কনস্ট্যান্ট পাইস, অলওয়েজ স্ট্রেট লাইনের স্লোপ, সেই জন্য হচ্ছে এটা কনস্ট্যান্ট। একইরকমভাবে মন্দন, মন্দন মানে কি হচ্ছে? মন্দন মানে এখানে দেখতে পাচ্ছি ভেলোসিটির স্লোপটা আস্তে আস্তে কমতে কমতে এখানে কি হয়ে গেছে জিরো, তারপর আবার নেগেটিভ দিকে বাড়ছে, তো তার মানে কি স্লোপটা কমতে কমতে জিরো, এই জন্য ভেলোসিটিটা কমতে কমতে একটা টাইম পর গিয়ে জিরো, তারপর আবার নেগেটিভ দিকে বাড়তে থাকছে। কখন? যখন এটা হয় নেগেটিভ তখন। আর কি দেখলাম? এস ভার্সেস টি, যদি এটা কনকেভ
অ্যাক্সেলারেশন পজিটিভ হলে কনকেভ আপ মানে ভেলোসিটি ইনক্রিজ করছে, অ্যাক্সেলারেশন নেগেটিভ মানে ভেলোসিটি ডিক্রিজ করছে, তখন কনকেভ ডাউন এস ভার্সেস টি। আর এস ভার্সেস টি এর গ্রাফ থেকে যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে সেটা স্লোপ থেকে আমরা ভেলোসিটি পাবো, ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে সেটা স্লোপ থেকে আমরা অ্যাক্সেলারেশন পাবো। সিমিলারলি এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে সেটা আন্ডার এরিয়া থেকে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি পাবো, ভি ভার্সেস টি এর গ্রাফের আন্ডার এরিয়া থেকে আমরা চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট পাবো। তো এখানে একটা গ্রাফ আমি ড্র করেছি, এটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হবে, তারপর ভেলোসিটি টাইম গ্রাফটা তো এটা থেকে ক্যালকুলেট করা খুব সহজ, সেটা পরে করছি। তো আগে দেখবো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে। তো ধরে নিচ্ছি অরিজিন থেকেই শুরু হচ্ছে। প্রথমত এইটা হচ্ছে কি ভি ভার্সেস টি হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাহলে কি বলেছিলাম কেমন হয়, তাহলে এই যে বলা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টি যদি পাসিং থ্রু দ্য অরিজিন হয় তো সেক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে এই যে এস ভার্সেস টি এর গ্রাফ কি হবে, কার্ভ লাইন হবে। কেন হবে, কারণটা হচ্ছে যে ভেলোসিটি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, ভেলোসিটি ইনক্রিজ করছে মানে কি ডিসপ্লেসমেন্টটা আরও বেশি ইনক্রিজ হবে, তো সেই জন্য এটা হবে কার্ভ লাইন। তো একটা কিছু টাইম ধরে এটার নেচারটা হবে কি এইরকম টাইপের একটা কার্ভ। তারপর ভেলোসিটিটা হয়ে গেছে কি কনস্ট্যান্ট, এখান থেকে এই পোর্শনটা দেখতে পাচ্ছি কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি হয় ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, লেখা হয়নি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। তো তারপর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফটা হয়ে যাবে স্ট্রেট লাইন কিছুটা টাইম ধরে, এটা কিন্তু হবে স্ট্রেট লাইন। তারপর ভেলোসিটিটা ডিক্রিজ করছে মানে অ্যাক্সেলারেশন এখন নেগেটিভ, ভেলোসিটি ডিক্রিজ করলে কি বলেছি ভেলোসিটি ডিক্রিজ করতে করতে জিরো হলো, তো ভেলোসিটি ডিক্রিজ করা মানে এস ভার্সেস টি কি হয় কনকেভ ডাউন কার্ভ, এটা কার্ভ হবে যেটা হবে কি কনকেভ ডাউন, জিরো হলো। ম্যাক্সিমাম হাইটে বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি জিরো হয় জানি, তাহলে কনকেভ ডাউনটা এতটা পর্যন্ত আমরা করব, এইটার করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। আবার এই দিকে যে নিচে নামছে সেটার জন্য পুরোটা করলাম। কেন করলাম এটা, কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম, এখানে যে স্লোপটা যদি দেখি স্লোপটা আস্তে আস্তে কি হচ্ছে ডিক্রিজ হতে হতে জিরো হতে হতে আবার নেগেটিভ দিকে বাড়ছে, তো এই পুরো ভেলোসিটিটা বোঝাচ্ছে এই পোর্শনটা। তারপর আবার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট হলে কি করেছি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে হয়ে যাবে এস ভার্সেস টি হবে স্ট্রেট লাইন, তো তাহলে এক্ষেত্রে আবার এটা হবে স্ট্রেট লাইন। তারপর ভেলোসিটিটা আবার ইনক্রিজ করছে কিন্তু কি নেগেটিভ থেকে ইনক্রিজ হয়ে আবার জিরো হচ্ছে, তো ভেলোসিটি যদি আবার ইনক্রিজ করে থাকে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইমটা কেমন হবে, তো যেটা এখানে হয়েছিল যেমন, তো ভেলোসিটি ইনক্রিজ করছে মানে স্লোপটা পজিটিভ, ভেলোসিটি স্লোপ পজিটিভ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন পজিটিভ, অ্যাক্সেলারেশন পজিটিভ হলে তার কার্ভ কেমন হয় জানি কনকেভ আপ, তো সেটা সেক্ষেত্রে হয়ে যাবে কি কনকেভ আপ, এটা হয়ে যাবে এরকম টাইপের একটা গ্রাফ নেচারটা আসে। তো এই যেটা ড্র করলাম এখানে যদি আমি পয়েন্ট দিয়ে দেখিয়ে দিই বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে অরিজিন, এটার পয়েন্টটা হচ্ছে এ, ও টু এ, এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই অ্যান্ড লাস্টে এফ। তো এখানে ও টু এ টু বি, বি টু সি, সি হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সি টু ডি, ডি টু ইতে আবার স্ট্রেট লাইন, আর ই টু এফ। এটার করেসপন্ডিং অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ কি কেমন হবে। তো ফার্স্টে স্লোপটা দেখতে পাচ্ছি পজিটিভ স্লোপ, খুব সহজ অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করা ভেলোসিটি থেকে, তো স্লোপ যেহেতু পজিটিভ তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট উইথ পজিটিভ ভ্যালু। তারপর এ টু বিতে যখন গেলাম এ টু বিতে স্লোপটাই জিরো, তাহলে এ টু বি হয়ে যাবে এটার স্লোপটা জিরো মানে অ্যাক্সেলারেশন জিরো, তাহলে এটা হচ্ছে ও, ও টু এ, এটাকেও এ বলতে পারি, এ টু বি জিরো, বি টু সি অ্যান্ড সি টু ডি দুটোর ক্ষেত্রেই হচ্ছে কি স্লোপটা নেগেটিভ, তাহলে বি টু সি অ্যান্ড সি টু ডি এখানে পুরোটাই হয়ে যাচ্ছে এটা, মানে বি টু ডি অ্যাকচুয়ালি বলা যাবে, তো বি টু ডি হবে এটা, এটাকে বি পয়েন্ট বলবো, তো বি টু ডি হচ্ছে এটা, তো এটাকে আমাকে একটু বাড়াতে হবে, ডি টু ই হচ্ছে আবার জিরো, তো ডি টু ই হচ্ছে আবার জিরো, এটাকে ই ভেবে নিতে পারি, ই টু এফ হচ্ছে আবার স্লোপটা পজিটিভ, তো এটা হবে ই টু এফ। তো এই যে বাকি যে পোর্শনগুলো এগুলো আমরা ডট 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 করে কানেক্ট করে দিতে পারি এটার সাথে। তো এই যে ও টু এ ভেলোসিটি স্লোপ পজিটিভ তাই অ্যাক্সেলারেশন পজিটিভ, এ টু বি স্লোপ জিরো তাই অ্যাক্সেলারেশন জিরো, সি ডি বি টু ডি পুরোটাই জন্য অ্যাক্সেলারেশন নেগেটিভ কারণ স্লোপটা নেগেটিভ, আবার ডি টু ই স্লোপ জিরো তাই অ্যাক্সেলারেশন জিরো, ই টু এফ স্লোপ পজিটিভ তাই অ্যাক্সেলারেশন পজিটিভ। আচ্ছা এবার একটা নিউমেরিক্যাল দেখা যাক, গ্রাফ রিলেটেড নিউমেরিক্যালস। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হবে পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন ইজ শোন। আচ্ছা একটা কণা সরলরেখী পথে ত্বরণ আর সময়ের গ্রাফটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি, টি সমান শূন্যতে কণার বেগটা কিন্তু আলাদা, যেটা একটা 2 মিটার পার সেকেন্ড বলে দেওয়া হয়েছে, চতুর্থ সেকেন্ড শেষের বেগ কত হবে, তো আফটার 4 সেকেন্ডের বেগটা কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে, এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে বেগ কি করে পাবো একটু আগেই বলেছি, এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে এই যে
এ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে চেঞ্জ ইন ভেলোসিটি, এই যে চেঞ্জ ইন ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি কি আন্ডার এরিয়া দ্য, তো আন্ডার এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা থেকে ক্যালকুলেট করতে পারি। তো এক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হবে, তো এরিয়া আন্ডার দ্য কার্ভটা ক্যালকুলেট করতে হবে। খুব সহজেই বোঝা যাচ্ছে এটা ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়াটা হয়ে যাবে, এরিয়া মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, তো এরিয়াটা কি পাচ্ছি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ বেসটা কত 0 to 4 মানে 4, হাইটটা কত 0 to 6 মানে 6, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6, 2 ইন্টু 6 12, তো এরিয়াটা চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, কিন্তু ইনিশিয়ালি কত ছিল 2 মিটার পার সেকেন্ড, চেঞ্জ হয়েছে 12, তাহলে চতুর্থ সেকেন্ড মানে ইনিশিয়ালি অলরেডি 2 ছিল, আরও 12 চেঞ্জ হয়েছে। তো তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে আবার কেউ যেন ভেবো না যে অ্যাক্সেলারেশন কমেছে মানে কি কমে যাবে বেগটা, এরকম না, অ্যাক্সেলারেশন কমলেও কিন্তু বেগটা বাড়ছে, মানে চেঞ্জটা পুরোটাই পজিটিভ। এক্ষেত্রে অ্যাক্সেলারেশন নেগেটিভ হলে তখন হবে ভেলোসিটি কমছে বলবো, কিন্তু এখানে পুরোটাই যেহেতু পজিটিভ তাই অ্যাক্সেলারেশন পুরোটাই বাড়ছে। তো ইনিশিয়ালি ছিল 2, পরে হয়েছে b, তো চতুর্থ সেকেন্ড শেষের বেগ হবে, অ্যান্সারটা হবে 2 প্লাস 12 ইকুয়ালস টু 14 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি যেহেতু অলরেডি 2 ছিল, আরও চেঞ্জ হয়েছে 12, বেড়েছে, চেঞ্জ বলবো না বেড়েছে, কেন বেড়েছে কারণ অ্যাক্সেলারেশনটা পুরোটাই পজিটিভ তাই। আচ্ছা, from the velocity time plot shown in the figure, distance traveled by the particle during the first 40 সেকেন্ড, velocity time থেকে ডিসটেন্স কি করে পাবো, একই জিনিস আবার velocity time থেকে ডিসটেন্স, এই যে তো velocity টাইমের গ্রাফ থেকে ডিসটেন্স কি করে পাওয়া যাবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ এখানেও ক্যালকুলেট করতে হবে। কিন্তু এখানে কি চেয়েছে, এখানে কি চেয়েছে ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি ডিউরিং দিস পিরিয়ড, অতিক্রান্ত দূরত্ব কত হবে তা নির্ণয় করো, তার সাথে সাথে কণার গড় বেগ কত হবে তা বের করো, তাহলে গড় বেগও চেয়েছে আবার মোট অতিক্রান্ত দূরত্ব দুটোই চেয়েছে। ঠিক আছে, একটা জিনিস বুঝতে হবে এখানে, প্রথমত কতটা দূরত্ব যাচ্ছে সেটা দেখবো, তো সেটা মানে কি বলেছে এরিয়া আন্ডার দ্য লাইন, তো এখানে এটার এরিয়াটা কি হবে, তাহলে আমি যদি লিখি মোট দূরত্ব, এটা একটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস 0 to 20 মানে বেস 20, হাইট কত দেওয়া আছে 10, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 10, সিমিলারলি 20 থেকে 40 বেস এটাও 20 এটাও, তো দুটোই সেম, দুটো এরিয়াই সেম হবে, তো ইন্টু 2 করে দেবো, তাহলে এখান থেকে পাচ্ছি 200, মোট দূরত্ব হচ্ছে 200 মিটার যাচ্ছে। কিন্তু মোট সরণ কি হবে, মোট সরণ কি হবে এখানে, তো এটা মনে রাখতে হবে যখন এরিয়াটা টি অ্যাক্সিসের নিচের দিকে আছে মানে সেক্ষেত্রে হয়ে যাবে সরণটা নেগেটিভ, তাহলে ফার্স্টের 20 সেকেন্ডে সরণটা পজিটিভ, এটা যেহেতু নিচে থাকলে এটাকে বলবো নেগেটিভ, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে ফার্স্টের জন্য যেটা পাবো মাইনাস সেকেন্ডের জন্য মানে হাফ ইন্টু 20 ইন্টু 10, যেটা করলে পাচ্ছি কত 100, তাহলে আগেটা যেমন 100 প্লাস 100 200 হয়েছিল, এক্ষেত্রে 100 মাইনাস 100, কারণ নিচের দিকে থাকলে সেটাকে আমরা নেগেটিভ এরিয়া নেবো, তাহলে এটা হয়ে যাবে সরণ 0, তাহলে মোট সরণ হচ্ছে 0। তাহলে যেটা জানতে চেয়েছিল এভারেজ ভেলোসিটি কি হবে মানে মোট সরণ বাই মোট সময়, তাহলে ভি এভারেজও হয়ে যাবে কি 0। কিন্তু যদি এখানে চাইতো দ্রুতি কি হবে, গড় দ্রুতি, তাহলে কিন্তু হতো 200/40, যদি চাইতো গড় দ্রুতি কি হবে, তো সেক্ষেত্রে হয়ে যেত কিন্তু মোট দূরত্ব বাই মোট সময় মানে 5। এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, তো সেই গ্রাফটার কিছু কন্ডিশন দিয়েছে, গিভেন ভি ইকুয়ালস টু 0 মিটার এট এস ইকুয়ালস টু 1 মিটার, আচ্ছা ইনিশিয়ালি মানে টি ইকুয়ালস টু 0 তে ভি হচ্ছে 0 মিটার আর এস হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তো প্রথমত এটা কি করতে হবে, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করতে হবে। কি বলেছিলাম, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে ভেলোসিটি টাইম গ্রাফ কিভাবে করব, প্রথমে হচ্ছে অ্যাক্সেলারেশন পজিটিভ, তো অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয়, অ্যাক্সেলারেশন পজিটিভ মানে হচ্ছে তার গ্রাফটা কি হবে, ইনিশিয়ালি 0 থেকে শুরু, ইনিশিয়ালি ভেলোসিটি 0, তাহলে আমি 0 থেকেই নেব, তো 0 to 2 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন পজিটিভ, তাহলে পার্টিকেলটার ভেলোসিটি হবে স্ট্রেট লাইন হলো। আচ্ছা, তো এইটা হচ্ছে কতটা গেল 0 to 2 সেকেন্ডের জন্য, কিন্তু ভ্যালুটা কত হবে সেটা যদি আমি জানতে চাই, করেসপন্ডিং ভি এর ভ্যালুটা কি হবে, তো জানি এ ভার্সেস টি এর গ্রাফ থেকে কি করে ক্যালকুলেট করতে হয় ভেলোসিটি, তার আন্ডার এরিয়াটা, তাহলে এটার আন্ডার এরিয়া কি হবে 2 ইন্টু 2 4, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, এবার 2 থেকে 4 সেকেন্ডের জন্য অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন 0 মানে হবে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো 4 ছিল 4ই থাকবে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কতক্ষণ পর্যন্ত 4 পর্যন্ত, তাহলে এটার করেসপন্ডিং পয়েন্টটা হবে কি 4, তাহলে 4 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, সরি ভেলোসিটিটা কনস্ট্যান্ট কারণ অ্যাক্সেলারেশন 0। আবার 4 থেকে 6 সেকেন্ডে দেখতে পাচ্ছি অ্যাক্সেলারেশন হয়ে গেছে নেগেটিভ, এখন অ্যাক্সেলারেশন নেগেটিভ মানে হচ্ছে ভেলোসিটি ডিক্রিজ করতে থাকবে, কতটা পর্যন্ত ডিক্রিজ করবে, তো ভেলোসিটি ডিক্রিজ করবে একটা টাইম পর গিয়ে 0 হবে, কখন 0 হবে, কিন্তু এটা 0 শুধু হবে না, তারপরও এটা ডিক্রিজ করতে থাকবে, কারণ এটা
অলমোস্ট এরকম টাইপের আসবে নেচারটা। আচ্ছা, তো আমাকে ফার্স্টে ক্যালকুলেট করতে হবে জিরো কখন হচ্ছে ভেলোসিটি। কি করে বুঝবো ভেলোসিটি কখন জিরো হবে? এই ইকুয়েশনটা কেমন টাইপের ইকুয়েশন সেটা আগে দেখতে হবে। তো অ্যাক্সিলারেশন যদি -4 হয় তো ভেলোসিটি কত হবে? 4 to 6 মানে 2, এটার লেন্থ আর এটার হাইট হচ্ছে 4, তো 4 × 2 8, তো ভেলোসিটি হবে 8। ভেলোসিটি বলবো না, চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি এখানে ছিল 4, তাহলে এখানে আমার হয়ে যাবে অবশ্যই -4, কারণ আমাকে হতে হবে কি, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হবে -4, এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে -4, তো এটা হবে -4। তো এখন এইটা তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে স্লোপটা, এই স্লোপটা কি হচ্ছে। তো এখানে দেখতে হবে স্লোপটা থেকেও ক্যালকুলেট করা যেতে পারে। হাইটটা কত? হাইটটা 4, এটা আমি জানি না। স্লোপ মানে কত? এটা স্লোপ পাবো 4 পাবো অবশ্যই, কারণ ভিটি স্লোপ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ভি ভার্সেস টি এর স্লোপ এখানে এই জায়গাটাই হচ্ছে অ্যাক্সিলারেশন 4, তার মানে ডিভিডিটি হবে 4, মানে ট্যান থিটা হবে 4। তাহলে ট্যান থিটা 4 হতে গেলে হাইটটা লিখে দিচ্ছি আমি এখানে, ট্যান থিটা হতে হবে 4। তাহলে হাইটের চেঞ্জটা যেটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি কত দেখতে পাচ্ছি এখানে, আমি জানি এটা 4এই আছে। ডেল্টা ভিটা কত আছে? এটা 4। তো তাহলে এটা হবে 1, মানে এই জায়গাটা হয়ে যাবে 5 সেকেন্ড, কারণ 4/1 করলেই তবেই না হবে 4, তাহলে এটা হবে 5 সেকেন্ড, আর এটা তো আমি জানি 6 সেকেন্ড। তো এইটা হবে এ ভার্সেস টি এর গ্রাফ, তো এইটা হবে ভি ভার্সেস টি এর গ্রাফ। আচ্ছা হ্যাঁ, এই যে একটা রয়েছে এটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফটা আমি ড্র করে দিয়েছি। এবার এটা অলরেডি একবার করানো হয়েছে, তাই আমি আর করছি না, এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে, এটা হোমওয়ার্ক থাকবে। এস ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে এটা থেকে কিছু রিভিশন। তো রিভিশন আমি বলে দিচ্ছি প্রথম থেকে কি কি পড়ালাম। ডিসপ্লেসমেন্ট টাইম, ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স, ভেলোসিটি, স্পিড, আর হচ্ছে অ্যাক্সিলারেশন, এগুলো সম্পর্কে পড়ানো হয়েছে। তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা জানতে হবে যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি। ভি কি? ভি বলেছিলাম কি এস বাই টি, ভেলোসিটিটা ইম্পর্টেন্ট। বা এটাকে বলতে পারি যদি ভিটা যদি টাইমের রেসপেক্টে ডিপেন্ড, ভিটা যদি টাইমের উপর ডিপেন্ড করে দেন ডিএস ডিটি। সিমিলারলি এ মানে কি বলেছি? ডিভি ডিটি। আচ্ছা, কিছু ফর্মুলা পড়িয়েছিলাম এখানে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, অ্যান্ড ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই তিনটে ফর্মুলা কাইনেমেটিক্সে খুব ইম্পর্টেন্ট তিনটে ফর্মুলা। ভি থেকে এ ডেরিভেটিভ করে যেমন পাবো, তেমনি ডেল্টা এস কি করে পেতে পারি? ইন্টিগ্রেশন ভি ডিটি। ডেল্টা ভি কি করে পেতে পারি? ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভেলোসিটি, ইন্টিগ্রেশন এ ডিটি। এগুলো পড়ানো হয়েছে। গ্রাফ রিলেটেড কিছু কনসেপ্ট এখানে শেখানো হয়েছে, গ্রাফের কি কেমন হয়। তো এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এ ভার্সেস টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ, আর এস ভার্সেস টি এর গ্রাফ। আর ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এ হবে 0, ভি তো ভি কনস্ট্যান্ট, আর এস হবে সেক্ষেত্রে স্ট্রেট লাইন। এগুলো বলেছি। তাছাড়াও গ্রাফ রিলেটেড আর অনেক কিছু বলা হয়েছে, সেগুলো একটু দেখে রাখতে হবে। তো কিছু শর্ট ট্রিক্স জেনে রাখবো। কোনো বস্তুকে যদি ইউ বেঁকে উলম্বভাবে ছোড়া হয় তাহলে বস্তুটা উপরে উঠতে যে টাইমটা লাগবে নিচে নামতেও সেম টাইমটা লাগবে। টাইমটা হয় ইউ বাই জি। কেন হয়? কারণ ভি হচ্ছে 0, ফাইনাল স্পিড ম্যাক্সিমাম হাইটে ভি হয় 0, তাহলে ইউ ইকুয়ালস টু জিটি, তাহলে টি ইকুয়ালস টু ইউ বাই জি, সেজন্য হয় ইউ বাই জি। আচ্ছা, n1 অংশ v1 দ্রুতিতে, n2 অংশ v2 দ্রুতিতে যদি অতিক্রম করে তাহলে গড় দ্রুতি হবে কি v1 v2 বাই n1 v1 প্লাস n2 v2। এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারলে সুবিধা। আর এটা নর্মালি যেমন হয় n1 v1 প্লাস n2 v2, এটা হচ্ছে যদি যখন সময়ের n অংশ, এটা হচ্ছে যাত্রাপথের মোট দূরত্বের n1 অংশ n2 অংশ। স্থিরাবস্থা থেকে সমতলে গতিশীল কোনো বস্তু প্রথম দ্বিতীয় n তম সেকেন্ডে যদি এই পথটা অতিক্রম করে তাহলে এটা মনে রাখতে হবে শুধু অড ইন্টিজারগুলো রেশিও হয়ে যাবে, s1 s2 s3 হবে 1:3 5, এরকম ভাবে মনে রাখতে হবে। t1 সময় a1 সমতরণে, t2 সময় a2 সমতরণে যদি যায় তাহলে হয়ে যাবে এটা a1 t1। এটা একটু স্ক্রিনশট নিয়ে নিও, a1 t1 প্লাস a2 t2, t1 প্লাস a2 t2 বাই t1 প্লাস t2। আচ্ছা, আরো কিছু শর্ট ট্রিক বলতে পারি। যেমন হচ্ছে অনেক সময় দেওয়া থাকবে কি, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, v ইকুয়ালস টু v এর সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন হচ্ছে এরকম দেওয়া আছে আলফা রুট এক্স। তো তাহলে তার একটা কিছু একটা ভ্যালু চাইলো হয়তো, অ্যাক্সেলারেশন কি হবে, হ্যাঁ, বা অন্য কিছু। তখন কি আমি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটেক্স কি কোনো কিছু ক্যালকুলেট করবো? করবো না, কখনোই করবো না। আমি সবার প্রথমে দেখে রাখবো কি যে ভি এর সাথে এক্স এর রিলেশনটা কি আমার সমতরণের রিলেশন, ওই ফর্মুলাগুলোর ক্ষেত্রে কি ভ্যালিড। তাহলে সমতরণ মানে যে কোনো ইকুয়েশনই থাক, এ যদি কনস্ট্যান্ট হয় কি কি হতে পারে, কিরকম টাইপের ইকুয়েশন দিতে পারে। তাহলে ভি প্রপোর্শনাল টু টি টাইপের কোনো ইকুয়েশন থাকতে পারে। ভি প্রপোর্শনাল টু টি মানে কি, ভি ইকুয়ালস টু 5t বা 5t প্লাস 6, এইরকম টাইপের ইকুয়েশন যদি থাকে তাহলে এটা বলবো এ কনস্ট্যান্ট। আচ্ছা, আর কি হতে পারে এইরকম টাইপের ইকুয়েশন, ভি প্রপোর্শনাল টু এক্স হতে, রুট এক্স হতে পারে, মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স। তো এইরকম টাইপের যদি কোনো ইকুয়েশন থাকে সেটাকেও বলবো, যেমন দিল ভি স্কোয়ার ইকুয়ালস টু 6x প্লাস 8। তো এইরকম টাইপের যদি কোনো ইকুয়েশন থাকে, বা এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, সাপোজ এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2t এর হোল স্কোয়ার, এইরকম টাইপের। তো এই প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে কি এ ইকুয়ালস টু কনস্ট্যান্টের জন্য হয় ভ্যালিড। তাহলে এইগুলো কোনো কিছুই আমরা কোনো রকম কিছু ক্যালকুলেট করবো না। করবোটা কি, আমরা যে তিনটে ইকুয়েশন পড়েছিলাম
এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ স্কয়ার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আর ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 এস, সেইগুলোর সাথে কম্পেয়ার করবো। যেমন এই কোশ্চেনটা যদি বলি কোন একটা কিছু অ্যাক্সেলারেশন জানতে চাইছে, তাহলে কি আমি ক্যালকুলেট করবো ডেরিভেটিভ করে বা অন্য কোনো মাধ্যম? কিচ্ছু করবো না। কি করবো, ভি যদি আলফা হয় তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি ভি স্কয়ার ইকুয়ালস টু আলফা স্কয়ার ইনটু এক্স। তাহলে এটাকে আমি কম্পেয়ার করে পাই, ইনিশিয়াল ভেলোসিটি 0 বলে দেওয়া থাকবে, তো তাহলে আমি এটাকে কম্পেয়ার করে পাচ্ছি কোন ইকুয়েশনের সাথে, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, ইউ তো 0, তাহলে 2a এক্স, এইটার সাথে কম্পেয়ার করে পাই 2a এখানে যা আছে এখানে সেটাই হচ্ছে আলফা স্কয়ার, তাহলে এ হয়ে যাবে আলফা স্কয়ার বাই 2, এর ভ্যালু হবে আলফা স্কয়ার বাই 2। তো যখনই এরকম টাইপের কোনো রিলেশন থাকবে সেটা আমি দেখবো যে কনস্ট্যান্ট হচ্ছে কিনা, তখন সেরকম ভাবে করবো, তাহলে আমরা সঠিক হয়ে যাবে, বেশি খাটতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এই কনস্ট্যান্ট না হয় তখন কিন্তু ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে যেমনভাবে শিখেছি ওরকমভাবে করতে হবে। কিছু সেলফ এভালুয়েশন প্র্যাকটিস সেট এখানে দেওয়া হয়েছে, তো এগুলো আমি ডেসক্রিপশনে একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। তো তাহলে আমি যত রকমের প্র্যাকটিস সেট হবে, সমস্ত কিছু বা মক টেস্টের জন্য যে কোয়েশ্চেন পেপার সেট থাকবে সমস্ত কিছু ওই গ্রুপের মধ্যেই আমি কিন্তু দেবো। তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, আর না হলে যদি না হতে চাও তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অনেকগুলোই কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কিছু ভালো ভালো কোয়েশ্চেনও আছে, কিছু ইজি থাকলেও ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখানে কিন্তু একটু মডারেট একটু টাফ লেভেলের থাকবে। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এটা প্র্যাকটিস করবে বাড়িতে। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে 15 আগস্টের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা, এরপর ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো, তারপর এক সপ্তাহের মধ্যে মেকানিক্সটা কমপ্লিট হয়ে যাবে। মেকানিক্সটা কমপ্লিট করার চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে পুরো মেকানিক্স পার্টটা, আর তারপর বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কিন্তু দুরকম টাইপের সেট থাকবে, একটা থাকবে ইজি টু মডারেট, আর একটা থাকবে একটু টাফ লেভেলের সেট, মডারেট টু হার্ড বলা যেতে পারে।